স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায় অংশগ্রহণ করার জন্য। সরি ভাই, আমি একটু দেরি করে ফেলেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাই, এবং শুধু দর্শক মন্ডলী, মামুন ভাই আপনাকে আসসালামু আলাইকুম। দর্শক মন্ডলী আপনাদেরকে প্রতি শুভেচ্ছা রইল। ওকে, মামুন ভাই আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায় অংশগ্রহণ করার জন্য। প্রথমেই মাপ চেয়ে নিচ্ছি দর্শকের কাছে এবং আপনার কাছে যে আমি অনেক দেরি করে ফেলেছি। আমার বেশ কিছু এলিমেন্টস তৈরি করার ছিল, করার পরে হাজির হয়েছি। যাই হোক, মামুন ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম জাকুব ভাই, এবং আমাদের সাথে আছেন আমাদের খুবই পরিচিত আমাদের ছোট ভাইয়ের মতো জনাব শাহিন হক। আজকে খুব গুরুত্বপূর্ণ আলোচনা অনুসরণ করবেন উনি, আশা করি। ওকে, আমি যেই সাবজেক্টটা নিয়ে প্রথমেই কথা বলতে চাচ্ছি, আমরা ইমোশনের বাংলা কি? আবেগ। আবেগ। আমরা এমনি আবেগ প্রবণ একটা জাতি। আবেগকে আমরা মাঝে মাঝে এত গুরুত্ব দিই। আমার একটা কথা মনে পড়ে, ছোট সময় আমরা চিন্তা করতাম যে প্যালেস্টাইনে যখন গাজায় না, লেবাননে যুদ্ধ হচ্ছিল, ইয়াসের আরাফাতের প্যালেস্টাইনকে তোমরায় মোচড়ায় দিতেছিল ইসরায়েল। ঠিক ওই মুহূর্তে আমাদের দেশের অনেক আত্মীয় স্বজনরা বলতো রাইতে ঘুমাই নাই, রাইতে হপনে দেখছি ওই বোমাটা যেন আমার গায়ে পড়ছে, এমন আবেগ। এখন এই আবেগটাকে আমি খারাপ বলবো না, এই আবেগটা ভালো। আমরা মুসলমান, আমরা সমবেথী, এটা ঠিক আছে। কিন্তু আমাদের দেশের এই লোকজনরা গত কালকের থেকে আজকের পর্যন্ত আমি 100-র বেশি ফোন পিক আপ করেছি। সবাই শুধু জানতে চায়, ভাই ইরানে যেটা আমেরিকা করতেছে এটা ঠিক আছে, অমুক আছে সেমুক আছে। দেখুন, এই আবেগটাকে আমি মূল্যায়ন করি, এই আবেগটাকে আমি সম্মান করি। কিন্তু এই আবেগটা দেখানোর আগে বা পরে আমরা নিজেরা কি ভুলে যাই যে আমাদের নিজেদের দেশটাই এই মুহূর্তে অলিখিত দখলদারিত্বের মধ্যে আছে, ভারতের কর্তৃত্বাধীন আছে? এটাকে আমরা ভুলে যাই। মানে এই আবেগটাকে আপনি কিভাবে দেখবেন শাহিন হক ভাই? আমি আপনাকে দিয়ে আলোচনাটা টানতে চাই। জি, এটা ঠিক, আমরা তো আসলে আবেগপ্রবণ, এতে কোনো সন্দেহ নেই। তো আমি অবশ্যই বলবো যে আমাদের প্রথম কথা যে আমরা দেশ হচ্ছে এই আবেগটাকে অবশ্যই আমি মানে যেটার সাথে আমার সংশ্লিষ্ট না, আমি সরাসরি এটাতে কোনো এফেক্টেড হচ্ছি না, সরাসরি এটার আমি কোনো বেনিফিশিয়ারি না। কিন্তু বাংলাদেশের যদি কিছু হয় সেখানে আমি সরাসরি বেনিফিশিয়ারি, সরাসরি এফেক্টেড। তো এই এফেক্টেড এবং সেই জায়গায় আমরা আসলে চুপ থাকি, এবং যে জিনিসটা হচ্ছে যে এটা আমাদের ভিতরে একটা প্রবণতা কাজ করে, আচ্ছা ঠিক আছে, মধ্যপ্রাচ্য বা ইন্টারন্যাশনাল লেভেলে একটা আলোচনা করতে পারলে আমরা হচ্ছে একটু জ্ঞানী জ্ঞানী ভাব হয় আর কি। এটা হচ্ছে আমার অনেক জ্ঞান আছে, এরকমের একটা ভাব প্রকাশের ইয়ে থাকে। কিন্তু আসলে যে জিনিসটা হচ্ছে যে আমরা যেহেতু দেশকে ভালোবাসি, আমাদের দেশের যারা বিদেশে থাকি, তারা যেখানেই থাকুক না কেন, দেশে বিদেশে, বিশেষ করে যারা বিদেশে তারা থাকে, আমরা যারা থাকি তারা বেশি পরিমাণ আসলে বেশি আবেগী টুয়ার্ডস বাংলাদেশের বিষয় নিয়ে আমরা বেশি পরিমাণ আবেগী। এটা হচ্ছে বলতে হবে যে আমাদের অনেক আবেগ কাজ করে। তো বাংলাদেশের ভালো মন্দ নিয়ে আমাদের অনেক ইয়ে করতে হয়। কি বলবো, যে আমি দেখি যে আমাদেরকে ফোকাস করা উচিত, মেল ফোকাস করা উচিত। আপনি ফোনটাকে অফ করেন, নতুবা ফোনটা পিক আপ করেন। হ্যাঁ, উনি আর করছে না। জি, ওকে, ঠিক আছে। আমি এমনি বলতে চাচ্ছি সেটা হচ্ছে, মহিন ভাই আমি একটু পরে ফোন দিব আপনাকে, আমি একটা টক শোতে আছি, আমি একটা টক শোতে আছি, পরে ফোন দিব। ওকে, শাহিন ভাই, আমি যে কথাটা বলতে চাচ্ছি এটা কনসার্ন করে যে আমাদের একটা মুসলমান দেশে এ ধরনের একটা যুদ্ধ বিগ্রহ, এটা আমাদেরকে একটু কনসার্ন করতেই পারে। আমরা মুসলিম ধর্মাবলম্বী, আমাদের যদি কোনো মুসলমান ভাই কোনো জায়গায় আক্রান্ত হয়, এক্ষেত্রে আমাদের সমবেদনা থাকবে, আমাদের ভালোবাসা থাকবে, দুঃখ কষ্ট থাকবে, সাপোর্টিভ একটা দোয়া তাদের জন্য থাকবে। কিন্তু একটা কথা, আমার পাশের বাড়ির মায়ের ক্যান্সার হয়েছে আর আমার মা মারা গেছে, আমি কোনটা নিয়ে আগে কানবো? আমার মা মারা গেছে এটা নিয়ে কানবো, নাকি পাশের বাড়ির চাচি আম্মার পেটে ব্যথা হয়েছে আমরা ওইটা নিয়ে কানবো? কোনটা নিয়ে কানবো? না, যে কোনো যুদ্ধই তো, পৃথিবীর যেখানেই যে যুদ্ধ থাকুক, যে মানবিকতা, আজকে আমরা বাস করছি একবিংশ শতাব্দীতে যেহেতু আমরা বাস করছি, এই মুহূর্তে আমরা চাই যে আমাদের যে পরিমাণ ইন্টেলেকচুয়াল যে ইনোভেশন হয়েছে,
যে পরিমাণ টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট হয়েছে, সভ্যতার যে চরম শিখরে গেছে, তো এই সভ্যতাটা আসলে কি, যদি আমরা কি আদিম যুগে যেটা ছিল, যে বা মধ্যযুগীয় যেখানে ছিল যুদ্ধ ছিল, যুদ্ধ বিগ্রহ একজন আরেকজনকে দখল করা, কিন্তু সেই জায়গা থেকে তো এখন আমরা অনেক কিছু ডেভেলপ করেছে হোল ওয়ার্ল্ড। সো যেখানে সেখানে মুসলমান বলে না, খ্রিস্টান বলে না, যে কোনো মানবিক আচরণ, অমানবিক বা নির্যাতন আচরণই সে যে জিনিসটা হচ্ছে যে আমাদের কনসার্ন করে। এবং যে কোনো কিছুই পৃথিবীতে, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, পৃথিবীর এমন কোনো সমস্যা নেই যে সমস্যাগুলো আসলে আলোচনার মাধ্যমে সমাধান হয় না। তো এখন ব্যাপারটা হচ্ছে যে এটা তো আলোচনার বদলে মানুষ সবাই একজন আরেকজনের মুখোমুখি হচ্ছে, আর মানে আক্রমণাত্মক ভঙ্গি, যেটা এটা কোনো জায়গায় কোনো ক্ষেত্রে, এখানে যে ইরান মুসলমান আর এটা খ্রিস্টান একটা দেশে এরকমের আক্রমণ হলেও বা তারাও যদি যুদ্ধে লিপ্ত থাকতো, আমি অবশ্যই বলতাম যে না, কোনোটাই ঠিক না, আসলে এইটা মানায় না। এই একবিংশ শতাব্দীতে বিজ্ঞানের এত, বিজ্ঞান বলেন, সাহিত্য বলেন, অর্থনীতি বলেন, চিন্তা চেতনার এত কি বলবো যে ডাইভার্সিটি এবং এত উন্নত, এত প্রসার হয়েছে, এত উন্নত হওয়ার প্রেক্ষিতে আমরা এখন যুদ্ধ করছি, এটা আসলে এটা একটা ব্যর্থতা, এটা একটা টোটাল বিশ্বের ব্যর্থতা, আমি সেভাবে দেখবো আর কি। আর আপনি সাবজেক্টটাকে এভাবে দেখেন যে এই ইরানে যে অ্যাটাকটা হয়েছে, আমার ইরানে আমেরিকান এবং ইসরায়েলি ইনভেশন বা এই যে এয়ার স্ট্রাইক যেটা করেছে, আমার কেন যেন মনে হয়েছে আমেরিকাকে ইসরায়েল রীতিমতো নিয়ন্ত্রণ করে। আমেরিকার পররাষ্ট্রনীতি, আমেরিকার প্রতিরক্ষা নীতি, আমেরিকার বৈদেশিক নীতি, জায়গায় আমেরিকা কেন, আমেরিকার লিডারশিপ কেন যেন ইসরায়েলের কাছে হোস্টেজের বাংলা কি, হোস্টেজের বাংলা কি, জিম্মি। আমেরিকার নেতৃত্ব, আমেরিকার রাজনীতি ইসরায়েলের কাছে পুরোপুরি জিম্মি। এই জিম্মি থাকার কারণেই এই অ্যাটাকটা হয়েছে। কারণ আমি আমেরিকায় বিভিন্ন পাবলিক অফিসিয়াল এবং জনগণের সাথে যখন আমি কথা বলতে গিয়েছি, আমি একটা জায়গায় দেখেছি ইরান ইনভেশনের ব্যাপারে না ডেমোক্রেটরা একমত, না রিপাবলিকানরা একমত। কিন্তু একটা কথা, আমেরিকায় ইহুদি লবি এতটাই স্ট্রং এবং ইসরায়েলি লবি এতটাই স্ট্রং, ডোনাল্ড ট্রাম্পের মুখের দিকে তাকাইয়া বেনিয়ামিন নেতানিয়াহু যদি বলে ইউ হ্যাভ টু ডু দিস, আদারওয়াইজ আই এম গোইং টু ব্রেক আপ ইয়োর ফ্রেটার্নিটি, তোমার যে ফ্রেটার্নিটি নিয়ে তুমি প্রেসিডেন্ট হয়েছে আমি এটা ভেঙে দেবো, এ ধরনের কথাবার্তা বলার ক্ষমতা এবং সাহস ইসরায়েল রাখে। এখন আজকের আলোচনা করে আমাদের কোনো লাভ নাই। কেন লাভ নাই এবং আমি করব না? একটা কারণে ভাই, সে কারণটা হলো কথা বলারও একটা মুহূর্ত আছে, সত্য কথা বলার জন্য একটা স্থানের প্রয়োজন আছে, একটা অ্যাটমসফিয়ারের দরকার আছে। এখন আপনি প্রথমে একটা সুন্দর কথা বলছেন, যেই বিষয়টা আমাকে কনসার্ন করে না অথবা লেস কনসার্ন করে, খুব একটা এফেক্ট আমাকে করে না, ওইটা নিয়ে আমাদের মাথা ব্যথার চেয়ে আমার মায়ের অসুস্থ, আমার বাবা অসুস্থ, আমার দেশ অসুস্থ, আমার দেশ অন্যের কর্তৃত্বাধীন আছে, এটার দিকে ফোকাস করা কেন যেন আমার কাছে লজিক্যাল মনে হয়। আপনি কি তাই মনে করেন কিনা শাহিন হক? না, আমি অবশ্যই করি। আপনি যেমন ইসরায়েল এবং ইরানের কথা বলেন, এটা তো ইন্টারন্যাশনাল পলিটিক্স, যেটা হয়তো অনেক উপরে লেভেলে যে জ্ঞানটা আমার নেই, তাই না, ইটস ইনভলভ মেনি ইস্যু যেখানে আছে, এত পরিমাণ প্রপঞ্চের সাথে জড়িত আছে যেটা আসলে আমরা সাদা হিসেবে বুঝবো না। তো সেই বিষয়ে আমি কথাও বলতে চাই না যে কারণে। কিন্তু অফকোর্স আমার দেশের যে জিনিসটা হচ্ছে, যেটা হচ্ছে যে আমার গণ্ডির ভিতরে যেটা আমাকে নাড়া দেয়, সবচেয়ে বড় কথা যেটা আমাকে সরাসরি নাড়া দেয়, সেটা নিয়ে আমি বেশি পরিমাণ, আমার পরিবার যেটা, আমি সেটাই হচ্ছে আমার কনসার্ন আর কি, ওখানে কথা বলতে। ওকে শাহিন ভাই, আপনার কাছে এটাও কি হিপোক্রিটিক্যাল মনে হয় কিনা যে প্যালেস্টাইন এবং ইরান এবং মুসলমান দেশে পশ্চিমা বিশ্বের আক্রমণ নিয়ে অনেকে বাংলাদেশে আহাউহু করে, কিন্তু তারা সব আওয়ামী লীগ করে এবং ভারতের সাপোর্ট করে? তারা কি এটা জানে যে ভারত স্কোয়ারলি ইসরায়েলের যে কোনো কাজের জন্য আগাইয়া যায়? এই মুহূর্তে প্যালেস্টাইনের বিরুদ্ধে যেসব সোলজারেরা যুদ্ধ করে সেখানে ভারতীয়রা আছে মোর দেন 17%। ভারতের কয়েক লক্ষ লোক এই মুহূর্তে ইসরায়েলে আছে, যারা ইসরায়েলের হয়ে প্যালেস্টাইনের হত্যাযজ্ঞের সাথে জড়িত, যারা ইউক্রেনে আছে
ওখানে ইসরায়েলি যে কন্টিনজেন্ট আছে তাদেরকে সাপোর্ট করছে এই ভারতীয়রা। অথচ বাংলাদেশে যারা ঘুম নষ্ট করতেছে, বাংলাদেশে যারা এগুলো নিয়ে কথাবার্তা বলতেছে, তারা কিন্তু আওয়ামী লীগ করে, তারা কিন্তু রয়ের সাপোর্টার। দিনের বেলায় বাইরে যাইয়া বলে চলো প্যালেস্টাইনের পক্ষে একটা স্লোগান দিয়ে আসি। এই সাবজেক্টটা কি আপনার কাছে, এটা কি এরা না বোঝার জন্য করে নাকি হিপোক্রেসি? না, সকলে হিপোক্রেসি। এখানে অনেক স্বার্থের ব্যাপার থাকে, বুঝছেন। আমি যেটা আমার যেটা অভিজ্ঞতা এবং আমার যেটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং, সেটা হচ্ছে যে হিপোক্রেসি তো আছেই, এর পেছনে সবচেয়ে বড় যে জিনিসটা ব্যক্তিগত স্বার্থ, গোষ্ঠীগত স্বার্থ এখানে বেশি কাজ করে। এখানে কে লাভবান হচ্ছে এগুলোর হিসাবটা, রাতের হিসাবটা আর দিনের হিসাবটা টোটালি আলাদা। আমরা যখন ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি, দেখা যাচ্ছে দিনের বেলায় গন্ডগোল হচ্ছে, দিনের বেলায় গোলাগুলি করছে, তারপরে যে রাতের বেলায় ঠিকই একসাথে দেখা যাচ্ছে যে এর হিসাবটা টোটালি সাধারণ মানুষ, আমাদের মতো সাধারণ মানুষ এটা বুঝতে পারবে না। এইটার সুযোগটাই আসলে একটু যারা তুলনামূলকভাবে বুদ্ধিমান, যারা তারা তুলনামূলকভাবে কূটবুদ্ধি সম্পন্ন, তারাই রাজনীতিবিদ এই সুবিধাগুলোই তো নেয়, তাই না? আপনার আমরা যদি বলি যে 18 বছর 15-16 বছর শেখ হাসিনা থেকে গেছে, আপনি কি মনে করেন যে শুধুমাত্র তার শক্তি দিয়ে থেকেছে? অফকোর্স সে একটা কম্প্রোমাইজ করছে। আমরা হয়তো বিরোধী দল, যারা তৎকালীন বিরোধী দল, যাদেরকে আমরা দেখি যে আসলে বিরোধী দল হয়তো টিভির সামনে বা টেলিভিশনে বা মাঠে দেখতেছি বিরোধী দল, রাতে কি ঘটনা ঘটতেছে আর রাতে কি আলোচনা হচ্ছে এটা আমরা জানি না। হ্যাঁ, এবং এটা আপনাকে স্বীকার করতে। আপনি একটা চমৎকার জায়গায় আসছেন, আমি এই জায়গায় আপনার কাছে আসতে চাইছিলাম, বাট আপনার জায়গায় আসছে, আপনার কাছে আসছে। আমি মামুন ভাইয়ের কাছে একটা কথা জিজ্ঞাসা করি। মামুন ভাই, আপনি বামপন্থী রাজনীতি করছেন, আপনি বামপন্থীদের দেখছেন তারা ধর্ম মানে না, কিন্তু প্যালেস্টাইনে একটু আক্রমণ হইলে লাভ দিয়ে উঠে চলো আমরা একটু প্যালেস্টাইনের পক্ষে স্লোগান দেই, এই কথাটা মাঝে মাঝে আপনি তাদেরকে বলেন। এরা আসলে বামপন্থী না, এরা হচ্ছে তৃতীয়াপন্থী, এরা হচ্ছে ভারতপন্থী, এরা হচ্ছে দালালপন্থী। এদের কোনো নীতিবোধ নাই, এদের কোনো আদর্শ নাই। বাংলাদেশে যারা দাঁড়ায় বলে চলো প্যালেস্টাইনের পক্ষে একটু জিন্দাবাদ দেই, চলো ইরানের পক্ষে একটু জিন্দাবাদ দেই, অথচ এরা আবার অন্যদিকে ভারতে যায় চিকিৎসা করাইতে, ভারতে যাইয়া ঘুমায় থাকে। ভারতের বাংলাদেশে যে কর্তৃত্ববাদী চালাইতেছে সেক্ষেত্রে তাদের কোনো সমস্যা না। নিজের দেশটা যে ভারতের হাতে এই মুহূর্তে নিষ্পেষিত হইতেছে, এটা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নাই। এই সামগ্রিক অবস্থাটাকে আপনি কিভাবে দেখেন? ধন্যবাদ জাকব ভাই, খুব সুন্দর প্রশ্ন করছেন এবং এটা কঠিনও প্রশ্ন করছেন আমাকে। আমি তো এখনো বিপ্লবী প্রগতিশীল বাম রাজনীতি করি, বিশ্বাসও করি। এখন যারা নাকি মেকি বাম, যাদেরকে আপনি বললেন আওয়ামী ভারতীয় ফ্যাসিস্ট বাম, তারা বাম না। মাসুদ বলছে রেড ফ্ল্যাগ অপোজিট দ্য রেড ফ্ল্যাগ, লাল পতাকা দিয়েই লাল পতাকা দিয়ে বিরোধিতা করা হয়। তো কাজেই আপনি যাদেরকে মুক্তিযুদ্ধ আমরা বলি চেতনাবাসী, এরা তো মুক্তিযোদ্ধা না। মুক্তিযুদ্ধ সিরাজ শিকদার, বাংলাটা ভাসানী, অনেক বামপন্থীরা, এরা মুক্তিযুদ্ধ হাইজ্যাক করে ফেলছে। তো কাজেই যারা নাকি গদগদ হয়ে বলে যে ভারত যদি বাংলাদেশকে স্বাধীন না করতো, তাহলে সাহায্য না করতো তাহলে অধীন হতো না, না, বাংলাদেশ ভারতকে অধীন করে ফেলছে। আমরা পিন্ডি থেকে মুক্তি পাইয়া ভারতের গোলামির জন্য স্বাধীন হয় না, অধীন হয়েছে, স্বাধীন হয় না, অধীন হয়েছে, অধীন আমরা। তো কাজেই সে আমাদের সাহায্য করছে অধীন করার জন্য। তো এটা হলো সত্য কথা। তো কাজেই আমাদের কাছে এখন পরিষ্কার হয়ে আসছে, বলছে না যে ওল্ড প্যাশন ইজ বেটার দ্যান নিউ ডক্টর। এই বাংলার জনগণ এত নির্যাতিত হয়েছে এই 4টা দল দিয়ে, বিশেষ করে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, সবসময় বলি, হ্যাঁ, আবার সব পার্টির মধ্যে কিছু ভালো লোকও আছে, তাতে কোনো অসুবিধা নাই। তবে এইটা সত্য কথা, আজকে যদি আমরা নিজের ঘর আগুন জ্বলতেছে, আমি অন্যের ঘর নিভাতে যাচ্ছি, এটা যেমন সত্য কথা, মানে সঠিক না, ঠিক তেমনি পাশের বাড়িতে আগুন লাগলে আমারও যাইতে হবে, কারণ ওই আগুন আমার বাড়িতে আসবে। সেজন্য বলা হয় যে থিঙ্ক গ্লোবালি, রিয়েক্ট লোকালি। আজকে আমরা গ্লোবাল ভিজায় বাস করতেছি, কাজে আমাদের মাথায় রাখতে হবে যে আন্তর্জাতিক সাম্রাজ্যবাদ এবং ওদের সহযোগী সম্প্রসারণবাদ, বিশেষ করে ভারতের সম্প্রসারণবাদ আমাদের জন্য, তো তারা একই সূত্রে গাথা। তো কথা আমরা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব যেমন রক্ষা করব, তেমনি আন্তর্জাতিকভাবে যে কোনো আমার ভাই, সে কাশ্মীর, প্যালেস্তিন, আমরা সেটা বিরোধিতা করবো। তবে আমার অস্তিত্ব বাদ দিয়ে না, আমার সার্বভৌমত্ব বাদ দিয়ে না। আজকে আমার সার্বভৌমত্বের সবচেয়ে বড় হুমকি হলো এই ভারতীয় আগ্রাসন। তো সেইটাকে আমি ভুলে রাখতেছি। হ্যাঁ, আমি আজকে ইরানের সলিডারিটি করতে যে আমরা এইটা ভুলে গেছি যে ভারত হইল যে ইসরায়েলকে সমর্থন করতেছে, আপনি অলরেডি বলেছেন, তাই না? যে সেটা কিন্তু আমরা ভুলে গেছি। এবং সেই মামুন ভাই, শুধু তাই না, আপনার মনে আছে তো ইরানে যতগুলো
কিলিং হয়েছে ইসরায়েলিদের দ্বারা, প্রত্যেকটা কিলিং এ সহযোগিতা করছে ভারতীয়রা, এবং ওখানে 28 জন ভারতীয়রা এসপিওনাজ ধরা পড়ছে, তাদেরকে গ্রেফতার করছে, এবং মোদি ওপেনলি ইসরায়েলি কেনেসেটে গেছে, যাইয়া তাকে রীতিমতো ওভেশন দেওয়া হয়েছে, স্ট্যান্ডিং ওভেশন দেওয়া হয়েছে, তাকে এমন ভাবে গলা জড়ায় ধরিয়া কইছে যে মোদি আমাদের অমুক ভাই, রমজান মাসে এই শব্দটা উচ্চারণ করলাম না, অমুক ভাই। তো এখন মোদি ইসরায়েলের এত শুভাকাঙ্ক্ষী, আর মোদিরে বাংলাদেশের ঢাকা ইউনিভার্সিটিতে আইনা আমরা ভারতীয় জাতীয় সঙ্গীত শুনাই, আবার অন্যদিকে কই চলো প্যালেস্টাইনিদের পক্ষে গান গাই। মানে আমাদের এই মিথ্যাচারিতা এবং ভণ্ডামি, এটা কি আমরা জাস্ট মেনে নেই? এটাই আমাদের ভণ্ডামি, আমাদেরকে এইভাবেই চলতে হবে, এটাই আমাদের জীবনযাত্রা। সাবজেক্টটা এরকম না, সাবজেক্ট এরকম না। আমরা এই ভণ্ডদেরকে আমরা চিহ্নিত করতে পেরেছি। এখন বিষয়টা হলো সমস্যা কমার বেশি আপনারা আমরা সবাই বলেছি, এখন এটাকে সমাধান করতে হবে। সমাজটা মাথায় ভর করে দাঁড়ায় রয়েছে, এটাকে উল্টায় দিতে হবে, পায়ে ভর করে হাঁটতেও পারবে, আগাইতেও পারবে। তো কাজেই আজকে সত্য কথা বলার লোক দিনকে দিন কমে আসতেছে, বিরাজনীতিকরণ করা হচ্ছে, যাতে নাকি রাজনীতি না, রাজনীতি মানে দালালি, চামচাগিরি, কিংস পার্টি। এখন যার কারণে আমরা হয়ে গেছি মাইনরিটি, আমাদের কথা কেউ শোনে না। হ্যাঁ, তারপরে আমাদের বলতে হবে, তারপরে আমাদের বলতে হবে। কাজেই দেখা গেছে ইতিহাসে যে সংগ্রাম শুরুতে যারা একটা ন্যায়ের পক্ষে সংগ্রামটা শুরু করে তারা হয় সংখ্যা লঘিষ্ঠ, বিজয়ের শেষ প্রান্তে তারা হয়ে যায় সংখ্যা গরিষ্ঠ। এটা আমাদের হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও দেখেন, উনি একা ছিলেন, তার স্ত্রী বিবি খাদিজাকে কনভিন্স করছে, তারপর তার চাচতো ভাই আলীকে কনভিন্স করছে, এক এক করে কিন্তু শেষে কিন্তু মহান বিজয় হয়েছে। আজকে সারা পৃথিবীতে যে ইসলাম, ইসলাম মানে শান্তির ধর্ম, কিন্তু শান্তির ধর্ম মানে এক গালে থাপ্পড় মারলে আরেক গাল চাপায় দেওয়ার কথা বলে নাই। কাজেই সেই কারণেই আজকে ইসলামটা যাদের কাছে আছে তারা হলো ভণ্ডের মধ্যে আছে। কাজে আমরা ইসলামও ভালো করে বুঝি নাই, ইসলামের সাম্যর বাণীও বুঝি নাই, আধুনিক সাম্যবাদও বুঝি নাই। কাজে সেই কারণে হলো যে মানুষ অনেক সচেতন হচ্ছে, জ্ঞান বিজ্ঞান সারা পৃথিবীতে যেসব ছড়াই গেছে, কোনো বৈজ্ঞানিক তার নিজের দেশের জন্য কোনো একটা আবিষ্কার করে নাই, এটা সমগ্র মানব জাতির জন্য করছে। কাজে আমরা সকল মানব জাতির যেমন কল্যাণের কথা ভাববো, সব দেশের মানে শান্তির কথা বলবো, আমার দেশের স্বাধীনতা সর্বত্র রক্ষার মধ্য দিয়ে আমার শান্তির জন্য আমাকে আগে ফাইট করতে হবে। যে একটা আমি প্রায় আগে বলছিলাম, nobody gives you freedom, you have to fight for it, and nobody fights for you, you have to fight for yourself. কাজে এটাই সত্য যেটা আপনি বলছেন, আজকে নিজের ঘর রক্ষা করতে হবে। এই মোদি, যারা আজকে মোদিকে সমালোচনা না করে ওই কাশ্মীর সলিডারিটি করে, আমি ধিক্কার জানাই এইসব সো-কল বামদেরকে। কাজে আমি আপনার কথা উত্তর দিতে পেরেছি আমার। ওকে, আমি আপনাকে না, আমি আরেকটা কথা বলি। আপনার কি মনে হয় না এই যে ইরানের যুদ্ধ হয়েছে, এর সাথে বাংলাদেশের সম্পৃক্ততা থাকুক আর না থাকুক, এটা ফায়দা কয়েকটা গোষ্ঠী নিবে, এবং এই সুযোগটাকে ভারতও কাজে লাগাবে। বাংলাদেশের জনগণের দৃষ্টিভঙ্গি এখন ইরানের উপরে। ইরানে যে আমরা নিজেরাই ইসরায়েলকে সাপোর্ট করছি, ভারত যে ইসরায়েল এবং আমেরিকাকে সাপোর্ট করছে, বাহরাইনকে সাপোর্ট করছে, এই সুযোগে আমরা বাংলাদেশ থেকে কিছু অ্যাডভান্টেজ নেই। আপনি মনে করেন কিনা যে তারা এই অ্যাডভান্টেজটা নিবে? হ্যাঁ, অবশ্যই নিবে, অবশ্যই নিবে, অবশ্যই নিবে। এবং সবচেয়ে দুঃখের কথা হলো যে এখন যেটা আপনি বললেন যে গভর্নর চেঞ্জ হইলো, যেটা মাফিয়া গভর্নর বানাইছে, যে না, ওখানে আসতেছে, ওই বিষয়টা আমরা পরে যাই। আমরা সুযোগটা নিচ্ছে কিনা? অবশ্যই সুযোগ নিচ্ছে, অবশ্যই সুযোগ। এখন সেই কারণে আমাদেরকে ভুলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। অনেক সময় দিল্লি করে কি যে আভ্যন্তরীণ সমস্যাকে প্রকট করে আন্তর্জাতিক সমস্যাটাকে যেমন আড়াল করে, আবার কখনো আন্তর্জাতিক সমস্যার সামনে নিয়ে আজকে আমাদের আভ্যন্তরীণ সমস্যাটাকে আড়াল করার চেষ্টা করবে। কিন্তু যারা সচেতন জনগণ, আমরা অবশ্যই সত্যকে তুলে ধরার চেষ্টা করব। আপনি চিন্তা করে দেখেন, আমেরিকার মতো একটা দেশ হঠাৎ করে ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে তুলে নিয়ে আসলো, সবাই গণতন্ত্র গণতন্ত্র নিয়ে চিল্লাচ্ছে, কিন্তু আমেরিকান প্রশাসন একটা জিনিস চিন্তা করছে, গ্যাসের জন্য, তেলের জন্য মিডল ইস্টের উপর থেকে নির্ভরতা আমাদের কমাতে হবে। অথচ আপনারা অনেকেই জানেন হয়তো, আমেরিকার অয়েল রিজার্ভ সেকেন্ড অথবা থার্ড, এত অয়েল আমেরিকার নিজের আছে, তারা ওখানে হাতও দেয় না। না, ওটা রিজার্ভ রেখেছে, ওটা রিজার্ভ রেখেছে, বেশি দামে বিক্রি, 3 গুণ 4 গুণ দামে বিক্রি করবে। আচ্ছা, এটা এখানে রিজার্ভ রেখেছে। তারা কি করেছে যে টার্কি এবং ইসরায়েল ফসফরাসে এবং আরো একটা জায়গায় যেভাবে তারা রাস্তাঘাট আটকেছে, তাতে আমাদের
এই মিডল ইস্টের থেকে সাউথ আমেরিকায় যদি আমরা একটা তেলের খনির উপরে দখল নিতে পারি, তাহলে সেক্ষেত্রে আমাদের উপকার হবে। সেক্ষেত্রে কি করছে আমেরিকা? এখানে একটা অল্টারনেট রাস্তা জোগাড় করে ফেলাইছে। এখন আপনি নিজে চিন্তা করেন, ইসরায়েলের দিয়ে ভেনেজুয়েলারে দিয়ে তারা ইরানকে একটা মেসেজ দিতে চাইছিল দ্যাট উই আর কামিং, দেখছো আমরা প্রেসিডেন্টের ক্যামেরা নিয়ে আসছি। আমার কেন যেন মনে হয় বাংলাদেশে আমাদের গত 54 বছরে এমন কোন সরকার প্রধান হয় না আমেরিকা চিন্তা করছে তারে আমরা উঠায় নিয়ে আসবো মাদুরোর মতো। কারণ কি জানেন, মাদুরোর মতো এই আজকে আয়াতুল্লাহ খামেনিরে ডোনাল্ড ট্রাম্প বলছে যে তুমি সারেন্ডার করো, গভর্নমেন্ট অন্য জায়গায় দিয়ে দাও। খামেনি বলছে যে না, ওভার মাই ডেড বডি, দ্যাট ইজ নট গোয়িং টু হ্যাপেন। বলছে আয়াতুল্লাহ আলী খামেনি বলছে দ্যাটস নট গোয়িং টু হ্যাপেন। আপনি নিজে চিন্তা করেন, ভারতে বৈশা ভারতের বলার দরকার নাই, হাসিনা তোমার দেশ আমি দখল করতে আসতেছি, হাসিনা ওইটা কইব নিয়ে নাও, আমি তো তোমার এখানেই আছি। মানে সাবজেক্টটা কত কষ্টজনক না? আপনার মনে হয়, আপনার কি মনে হয় তারেক রহমানও এর বাইরে কিছু করবে? তারেক রহমান আর ওয়াকার বলবে যে আমরা ভারতের লগে যুদ্ধ করব? আমার তো মনে হয় ওয়াকার বলবে যুদ্ধের দরকার কি, 5 জন ডিজিএফআই চিফ ওইখানে আছে, আমিও চলে আসতেছি, আপনি দেশ নিয়ে নেন, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন আমার নিয়ন্ত্রণে আছে। মামুন ভাই, আমি কি বেশি বাড়ায় বলতেছি নাকি এটা বাস্তবতা? না, এটাই তো সত্য কথা। ব্যাপারটা হলো যে আমরা যেভাবে আইওয়াসের মতো দেখলাম, যে আমি তো সবসময় বলছি যে এই নির্বাচন সাধারণ কৃষক শ্রমিক যারা 95% তাদের নির্বাচন হওয়ার অধিকার থেকে বঞ্চিত হয়েছি, যারাই নির্বাচিত হয়েছে, কিন্তু ক্ষমতায় যে কারণেই যারা আসুক, তারেক সাহেব আসছে ক্ষমতায়। এখন তারেক সাহেব কি এই যে যে জুলাই আগস্টে যে রক্তাক্ত গণঅভ্যুত্থান উত্তর যে অর্ধ বিপ্লব সম্পন্ন হয়েছে, উনি ওইটা বেনিফিশিয়ারি না? অবশ্যই বেনিফিশিয়ারি। এবং এই যে ওয়াকার সাহেব তো 5 তারিখেই সে উনি ওটা, মামুন ভাই, বিএনপি এবং তারেক রহমান ওটার বেনিফিশিয়ারি জুলাই বিপ্লবের। কিন্তু জুলাই বিপ্লবে আপনি কি মনে করেন বিএনপির অবদান বেশি ছিল নাকি হাসিনাকে টিকায় রাখতে গিয়ে তারেক রহমান এবং বিএনপির অবদান বেশি ছিল? আপনার কি মনে হয়? তারা তো যেভাবে মানে তাদের যে উপর স্তরে যে 4 জন নেতা আছে, হ্যাঁ, 4 জন না, তারা তো 10-12 জনের মতো। তারা তো সহযোগিতাই করছে। এটা তো আপনি অনেকবার বলছেন, মানুষও জানে। তারা আন্দোলন খেলা খেলছে, শেষের দিকে চেষ্টা করছিল যে আমেরিকা স্যাংশন দিয়া এটাকে করে দিবে। কাজেই এই আন্দোলনের সাধারণ জনগণ, ছাত্র, শ্রমিক, সৈনিক, তারা যে জীবন দিল, তো তার সেইখানে তো আজকে দেখতেছি যে সেই ভারতের যে প্রেতাত্মা ওয়াকারের মাধ্যমে তারাই তো ক্ষমতা আছে। এই যে কয়েকদিনের মধ্যে যে আর্মির এত রদবদল হইলো, মানুষের ভিতরে আশঙ্কা আছে এই রদবদলটা কার পক্ষে গেল, এটাও তো আরো বিস্তারিত আপনিও জানবেন, আমরাও জানবো। ওকে, হ্যাঁ মামুন ভাই, আমি আপনার কাছে ব্যাক করি। তা আমি স্বয়ং ভাই, আমি ওই মিডল ইস্টের ব্যাপারটা থেকে আমরা চলে এখন আমাদের দেশের দিকে আসি। তো আমরা এটাকে কনক্লুড করার আগে একটা জিনিস আমরা বলতে পারি কিনা, ইরানে যেই ইসরায়েল এবং আমেরিকা যে স্ট্রাইক করেছে, আমরা এটার বিরোধী। একটা সভ্য যুগে একটা সভ্য একটা দেশ অন্য আর একটা দেশের উপরে এভাবে অ্যাটাক করা ঠিক না। অন্য কোনো একটা দেশে গিয়ে তাদের প্রেসিডেন্টকে উঠাই আনা যেমন ঠিক না, ইরানের উপরে আমেরিকান আগ্রাসন যেটা এবং ইসরায়েলি আগ্রাসন যেটা, কেন যেন আমার মনে হয়েছে আমেরিকা পুরোপুরি ইসরায়েলের কাছে জিম্মি হয়ে এই আক্রমণটা করেছে। আর আরো একটা কথা, আজকের আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প না হয়ে যদি অন্য কোন ভিশনারি প্রেসিডেন্ট থাকতো, ডেমোক্রেটিক্যালি এমন একজন মানুষ যে হিউম্যান রাইটস কেয়ার করে, ওয়ার্ল্ড স্ট্যান্ডিং এ আমেরিকান প্রেস্টিজকে যারা সম্মান করে, আমি মনে করি না অন্য কোন রিপাবলিকান প্রেসিডেন্ট বা ডেমোক্রেট প্রেসিডেন্ট ইরানে অ্যাটাক করতে যাইতো। এবং এটা আমি এটাও বলতেও পারি না একটা কারণে, কারণ আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়ন একটা কথা বলছে, আমেরিকার 2/3 পলিটিশিয়ান যারা পাবলিক অফিসিয়াল নির্বাচিত, তাদের সবার ফান্ডিং আসে ইসরায়েলি লবি থেকে, আইপ্যাক থেকে। সো এখানে কংগ্রেসম্যানদের বইলে দেওয়া হয় যে কংগ্রেসে গিয়া আমরা যা কমো এটার বিপক্ষে যদি তুমি ভোট দাও, পরবর্তীতে তোমার আর ইলেক্টেড করা হবে না। সো দেয়ারফোর আমরা এটার বিরোধিতা করি, এটা নিয়ে আর আলোচনা করার কিছু নাই। আমি ওই যে আপনি একটা কথা বলছেন না, বিদেশ নিয়ে কথা বলতে গেলে আমি নিজের পণ্ডিত্য সারা দিন জাহির করতে পারবো, কিন্তু এগুলো আমাদের কাছে রিলেভেন্ট নয়। কারণ কি জানেন,
আমার দেশের বর্ডারে এখনো খুন হয়, আমার দেশের বাসন্তীরা এখনো জাল পইরা শরম লজ্জা নিবারণ করে, আমার দেশের মা বোনরা এখনো রোজার মাসে ইফতারি ঠিক মতো খাইতে পারে না, আমার দেশে এখনো চোট ব্যাগ দিয়ে বাংলাদেশ ব্যাংক নিয়ন্ত্রণ করানো হয়। আমার যুদ্ধক্ষেত্র ইরান না, আমার যুদ্ধক্ষেত্র মিডল ইস্ট না, আমার যুদ্ধক্ষেত্র আমার দেশ, আমার দেশকে রক্ষা করার জন্য, এটাই আমার যুদ্ধ। এবার আসি একটা প্রসঙ্গে। ভাই, নরসিংদীতে একটা ঘটনা ঘটেছে। নরসিংদীর ঘটনাটা এটা সবসময় হইতেছে, এটা নতুন কিছু না। এর চেয়েও জঘন্য ঘটনা বাংলাদেশে হয়েছে, কিন্তু ইদানিং যে ঘটনাটা হয়েছে, বরিশালের একটা ফ্যামিলি জীবিকা নির্বাহের চাপে তারা বরিশাল থেকে ঢাকা এসছে, ঢাকা এসেও তারা সার্ভাইভ করতে পারে নাই, ঢাকা থেকে তারা নরসিংদীতে মুভ করছে। নরসিংদীতে মুভ করার পরে ওই পরিবারের একটা মেয়ে, তার বয়স 15 বছর। মেয়েটার ছবি আমার কাছে আছে, দর্শক শ্রোতা আমি ইচ্ছা করে দেখাচ্ছি না। মেয়েটাকে এক ইউনিয়নের এক মেম্বারের ছেলে তার 4-5 বন্ধু বান্ধব সহ ওই মেয়েটাকে নিয়ে প্রথমে রেপ করছে। যারা রেপ করছে, আমি একটা কথা বলতে চাচ্ছি, শাহিন ভাই আপনার কাছে যাওয়ার আগে, পুলিশ বলছে আপনারা যখন ফেসবুকে পোস্ট দিচ্ছেন আমরা তখন কাজ করতেছিলাম। পুলিশ অফিসার আমার কথাটা শুনবে এবং শুনছে বা তাকে জানাবে কেউ। অফিসার সাহেব, ফেসবুকে পোস্ট করার জন্য কেউ বেতন পায় না, তারা সামাজিক দায়িত্ব পালন করে। আর আপনার মতো লোকজনরা পয়সা পায়, বেতন পায়, রেশন পায়, একটা ইউনিফর্ম পায়। 100-150 টাকার চালের কেজি যখন মার্কেটে 200-300 টাকায় মানুষ 1 কেজি চাল কিনে, তখন আপনার মতো পুলিশ অফিসারেরা 25 টাকায় রেশনের চাল পায়। তো কে ফেসবুকে পোস্ট দেয় এইটা নিয়ে ভণ্ডামি কথাবার্তা আপনি বলতে যান না। আপনি ফেসবুকে কারা পোস্ট দেয়, কারা সোশ্যাল মিডিয়ায় কথা বলে, তাদের দিকে তীর্যক ভাবে এই কথাটা বলার অধিকার আপনার নাই। কারণ আপনি যে কাজটা করছেন পুলিশ অফিসার, এটার জন্য আপনি বেতন পান, এটার জন্য আপনি রেশন পান, এটার জন্য আপনি ইউনিফর্ম পান, এবং এগুলো করেই আপনার মতো পুলিশ অফিসাররা আকাম কুকাম করে, ঘুষ খায়, ধর্ষণ করে। এখানে আপনি অপরাধীকে গ্রেফতার করেছেন, আপনাকে সাধুবাদ জানাই, আপনার দায়িত্ব পালন করেছেন। কিন্তু ফেসবুকে যারা পোস্ট দেয় তাদেরকে সমালোচনা করেন না, নাম্বার 1। নাম্বার 2, এই অফিসার একটা কথা বলেছে, আমরা তাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি, আমি আশা করি এর বিচার হবে। এক্ষেত্রে আমার মনে হয় পুলিশ অফিসার তার একটা অসহায়ত্বের কথাও বলেছে, আমরা তো গ্রেফতার করলাম, আদালতে দেবেও, এই মুহূর্তে বিএনপি ক্ষমতায় আছে, তারা তো তারা ছাড়াইয়া নিবে। আমি যে কথা দুইটা বললাম শাহিন হক, এই কথাটার উপরে আমি আপনার মূল্যায়ন চাচ্ছি। আমি পুলিশ অফিসারের সম্পর্কে যা বললাম, দুটা নিয়ে একটু আলোচনা করেন। জি, ধন্যবাদ। তবে এই ভিডিওটা যখন দেখতেছিলাম এবং টোটাল গল্পটা শুনতেছিলাম আর কি, যে এই নরসিংদীর মেয়েটার উপরে আমার টোটালি মানে আমার গা শীতল হয়ে যাচ্ছিল। যে একটা মানে আমার মেয়ে হলে মানে চিন্তা করা যায় যে একটা মানে এই যে 15 বছরের একটা মেয়ের উপরে যে অত্যাচারটা হয়েছে, তার বাবা মার কি অবস্থা। তো যাই হোক, যে জিনিসটা হচ্ছে যে তার আগে তারপরে আপনি বলেছেন যে এইটা তো এই নিন্দা কোনো ভাষা নেই। এখন প্রশ্নটা হচ্ছে যে এটা কেন করছে। আপনি দেখেন যে আমাদের সবসময় যখন বিএনপি ছিল, আওয়ামী লীগ ছিল ক্ষমতায়, তখন রাজনীতিবিদ, লোকাল রাজনীতিবিদ যারা বা এই সমস্ত কি বলে যারা ছাত্রলীগ করতো, তারা কিন্তু অনেক মেয়েকে ধর্ষণ করেছে। একটা হাজবেন্ড সহ বেড়াইতে গেছে ইয়েতে সিলেটে হোস্টেলে নিয়ে যেয়ে তারা ধর্ষণ করেছে। এটা কেন পাইছে? তার কারণ সাইকোলজিক্যালি দে আর ডিজাইন, দে আর ইনভলভ উইথ দ্য পলিটিক্যাল পার্টি, লাইক সরকারি পার্টিতে এখন আছে, তাদের কিছু হবে না। তো এই যে হবে না, এই মানসিকতা থেকেই কিন্তু এত সাহসটা পেয়েছে, এরকমের সাহস পেয়েছে। কিন্তু দেখেন যে এটা যখন আপনার অন্য সময়ের ক্ষেত্রে কিন্তু এই সাহসগুলো তো আসলে আমরা এটা ইনহেরিট করছি, এই সাহসটা আমরা ইনহেরিট করছি, সেটারই প্রতিফলন আর কি। এরকমের রুচিবোধ প্লাস আমাদের চিন্তা চেতনা রিফ্লেক্ট করে, এতে কোনো সন্দেহ নেই। এখন আমরা আশা করবো, অফকোর্স আমরা প্রত্যাশা করব যে তার একটা বিচার হবে। এরপরে প্রশ্ন হচ্ছে যে সরকারি পুলিশ অফিসার যেটা বলছে, কয়েকদিন আগে আমাদের একটা গ্রুপ আছে, আমাদের ঢাকা ইউনিভার্সিটির একটা গ্রুপ আছে। ওই গ্রুপে প্রসঙ্গক্রমে এই যে নতুন যে আইজিপি হলো সেটা প্রসঙ্গ যে কথা দিয়ে, তো আমি একটা পর্যায়ে লিখলাম
যে আইজিপি হয়েছে, বঞ্চিত হয়েছে, এই বঞ্চিত আর সুবিধাভোগী, এই গল্পই আর কি আমরা শুনি। এখন প্রশ্নটা হচ্ছে যে আমার যে বক্তব্যটা ছিল সেটা হচ্ছে যে এই যে যারা বঞ্চিত হয়েছে আর কিন্তু আলটিমেটলি বঞ্চিত হওয়ার পরে সে এমন ভাবে সুদে আসলে পোষায় নেয় যে সরকারি অফিসাররা কখনো নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করে এরকমের ইতিহাস নেই। এটা একটাই অ্যাবসার্ড ব্যাপার। তো যাই হোক, এই প্রেক্ষিতে আমি আবার আমার বক্তব্যটা যেমন ছিল যে প্রথম কথা হচ্ছে যে সরকারি অফিসারদের তাদের যে তাদের তারা একটা, তাদের তো কারোরই দল করার কথা না, তাই না? সে যদি আওয়ামী লীগ করে থাকে, আওয়ামী লীগ করে ওই সময় বিএনপি করার কারণে সুবিধা বঞ্চিত হয়, আর আওয়ামী লীগ এসে তাকে সুবিধাগ্রস্ত হলো, তার প্রথম অপরাধের জন্যই তো তাকে শাস্তি দেওয়া উচিত। সে কেন রাজনীতির সাথে ইনভলভ? এটা এই প্রেক্ষিতে একটা আর একজন অফিসার সে লিখতেছেন যে জিনিসটা হচ্ছে যে জনগণের টাকা আপনি বলছেন এরা চলে, আমরাও টাকা দেই, আমরাও গভর্নমেন্ট অফিসাররা তারা ট্যাক্স রিটার্ন দেই এবং আমরা 1 টাকাও ফাঁকি দেই না। এখনকার যারা পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্র যারা পড়ে তারা আমাদের টাকাই পড়ে। এই প্রসঙ্গটা আনলাম তার কারণ হচ্ছে কি, সে টোটাল যে রেভিনিউ তার তুলনায় সে ভেরি নেগলিজেবল একটা অ্যামাউন্ট গভর্নমেন্ট অফিসারদেরকে বা কর্মচারীদেরকে থেকে টাকা আসে, কিন্তু সেই টাকার সে তার বলার ভঙ্গিটা এরকমের, এইটা প্রসঙ্গ আসছে আবার এরকমের যে একই ডিপার্টমেন্টের একটা আমার ছোট ভাই মানে হচ্ছে ইউনিভার্সিটির ছোট ভাই, সে 7 কোটি টাকা দিয়ে একটা ফ্ল্যাট কিনছে বাড়িধারাতে, একটা 5ম গ্রেডের একটা অফিসার। তো আমি কথা প্রসঙ্গে বলতেছি, আমি ওই আলোচনার ভিতরে যে রুচিবোধতে থাকে একটা 5ম গ্রেডের অফিসার, তার 37 বছর বয়স, তাকে 7 কোটি টাকা দিয়ে একটা ফ্ল্যাট কিনতে হবে এই মানে সরকারি। তাহলে এই সমস্ত লোকজনকে নিয়ে তখন সে বললো যে আমরাও টাকা দেই। তো এইটা রিফ্লেকশনটা হচ্ছে আমি এখন এই যে অফিসারটা যে বললো, এই পুলিশের লোকটা, তার সে ভুলেই গেছে যে সে এই কাজের জন্য পেড হচ্ছে। তার অ্যাটিটিউডে যেটা দেখাচ্ছে যে হি ইজ ডুইং সামথিং ফ্রি। বরং সামাজিক যোগাযোগের সাথে যারা জড়িত আছে তারা যেভাবে তথ্য দিয়ে শুরু করছে, রাজনৈতিক আন্দোলন করে যারা করছে বা রাজনীতির মাঠে যারা থাকছে, তারা তো কেউ মানে শেখ হাসিনা হটানোর ক্ষেত্রে যে পরিমাণ ভূমিকা রাখছে, তারা যে স্যাক্রিফাইস, রেডি টু স্যাক্রিফাইস দ্য লাইফ, তারা সর্বোচ্চ নিছে, কি বলে, ত্যাগ স্বীকার করেছে। কিন্তু তারা কিন্তু জানে তার কিন্তু 1 টাকাও তার বাসায় যে কি খাবে সেটা তাদের নিশ্চয়তা নেই। কিন্তু সরকারি মানুষের মানসিকতাটা দেখেন, সে নিচ্ছে বাংলাদেশ থেকে কত টাকা, কিন্তু তার একটু কন্ট্রিবিউশনের ক্ষেত্রে তাকে বিষয়টা সে কম্পারিজনে চলে গেল। সামাজিক যোগাযোগ মাধ্যম যদি অ্যাক্টিভ না হইতো তাহলে কি এই আন্দোলন সম্ভব ছিল? সামাজিক আমি মনে করি না আপনি রাইট। যদি ঠিক না থাকতো তাহলে পরে কি তারা গভর্নমেন্ট, এই যে পুলিশ যে এত তথ্য পায়, এখন এই ফেসবুক আর সামাজিক যোগাযোগ মাধ্যম তো তাদেরকে সহযোগী, কিন্তু তার কথার ভিতর কিন্তু মনে হয় নাই যে সে সহযোগী হিসেবে নিচ্ছে না, সে আপনাকে রাইভাল হিসেবে ট্রিট করতেছে, রাইট? তারা কিন্তু রাইভাল হিসেবে ট্রিট করতেছে। তো এখন ব্যাপারটা হচ্ছে যে তো এরকমেরই যে আমাদের পারসেপশনটা আর কি, পারসেপশনটা যে আরো একটা কথা এটার সাথে আমি অ্যাড করব, আমি আপনার কাছে সাবজেক্টে আসছি, কিন্তু একটা কথা আমার মাথায় ঢুকে না, সেটা হচ্ছে একজন পুলিশ অফিসার উনি দায়িত্ব পালন করেছে, অসহায়ত্ব ওনার টোনে ছিল যে আমরা তো তাকে অনেক কষ্ট করে তাকে ধরলাম, ওই ধরার অর্থ কি বিচারের নিশ্চয়তা দেয়? শাহীন হক, আপনি কি মনে করেন? সেটা তো ওনা বুঝাই গেল, ওনার ভিতরে উনি নিজেও কনফিডেন্ট না, বিকজ অফ তার এক্সপিরিয়েন্স বলে যে না, এটা যেহেতু আমরা চাকরি করে মানে জেনেছি যে জিনিসটা হচ্ছে যে সবকিছু হচ্ছে মানে প্রমাণ করাটা, ইভেন এই ধর্ষণটাই প্রমাণ করাটা কত কষ্টসাধ্য হবে আপনি জানেন না, কত এভিডেন্স নষ্ট করে ফেলানো হবে, কত পুলিশ অফিসার আজকে যে সমস্ত পুলিশ অফিসার আছে এর সাথে ইনভলভ যারা করছে, তাদেরই তদন্ত রিপোর্টের এমন মারপ্যাচ দিয়ে দিবে যে দেখা যাচ্ছে যে কোনো না কোনো প্রভাবে এই সমস্ত লোকজন খাস পেয়ে যাবে, যেটা পেয়েছে। বাংলাদেশ একটা ছোট রাষ্ট্র, একটা ডিস্ট্রিক্ট আর একটা ডিস্ট্রিক্ট দূরে থাকে। আপনার কি এটা মনে হয় যে মেয়েটা বরিশালের এবং মেয়ের বাবাও বরিশাল থেকে তারা নরসিংদীতে গেছে বেঁচে থাকার তাগিদে,
সাবজেক্টটা কি এইটা হইতে পারে যে ওখানে এই বিচারটাই আদৌ হবে না, কারণ ওখানে চেয়ারম্যান মেম্বারেরা এবং বিএনপি নেতারা বলবে অন্য ডিস্ট্রিক্ট থেকে এখানে এসে এটা নিয়ে এত বাড়াবাড়ি করার কি আছে, তাদেরকে বরিশাল পাঠিয়ে দাও। সাবজেক্টটা এই ধরনের হইতে পারে না। এই মানে এটা যেহেতু একটা খুব আলোচিত ঘটনা, এটা একটা আলোচিত ঘটনা, তবে যে জিনিসটা হচ্ছে এইটার ইনভেস্টিগেশন করার জন্য তো ওই পারপারসিক এনভায়রনমেন্টকে তো যাইতেই হবে, এখানে তো যাইতেই হবে, এখান থেকে আসবে, কিন্তু ওখানে তো এই ভিকটিমকে সাপোর্ট করার মতো তুলনামূলকভাবে এভিডেন্স খুব কম পাবে, যেহেতু সে এখানে হচ্ছে লাগে, সে এখানে পার্মানেন্ট না। তো দেখা যাচ্ছে যে এখানে আপনি সন্দেহ দিতেই পারেন যে ভিকটিমের এই সমস্ত এভিডেন্স গুলো দিবে কিনা, সাক্ষী খুঁজে পাওয়া যাবে কিনা। সাক্ষী দিতে হলে তো সে নরসিংদী থেকেই নিতে হবে, বরিশালের লোক তো আর সাক্ষী দিবে না, তাই না? সত্যি কথা। আমি আপনার কাছে ব্যাক করবো শাহিন হক। অ্যাডভোকেট কাজী আব্দুল আল মামুন, আপনি বিচারের ক্ষেত্রে তারেক রহমান বলছে আইনের এই হচ্ছে বিএনপি আইনজীবী সমিতির নেতা আদালতে এই কাজ করছে এবং ওই দলের নেতা সে এই কথা বলে আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা। ভাই এটা কি দৌলতদিয়া প্রস্টিটিউশনের মধ্যে আজান দিয়া নামাজ পড়া কোনটা, মানে আসলে কাহিনীটা কি আপনার কি মনে হইতেছে কাজী আব্দুল আল মামুন? দেখেন, একটা ব্যক্তির একটা কথায় কিংবা আমার আপনার কথায় তো চিড়া ভিজবে না। আইনের শাসন তো একটা সিস্টেমের মধ্যে চলে। তো কাজেই এই ব্রিটিশ আমল থেকে যে আইনগুলো করা হয়েছে, শাসকরা তাদের নিজের স্বার্থে আইন করছে এবং এইটার বেনিফিশিয়ারি পাকিস্তানে 24 বছর হয়ে আজকে 25 বছর ওইটাই চলছে। এই যে এভিডেন্স অ্যাক্ট বলেন, পেনাল কোড বলেন, এই কোনোটাই সংস্কার হয় নাই। তো কাজেই দলের পরে দল আসতেছে, গোষ্ঠীর পরে গোষ্ঠী আসতেছে। এখন তো আর দল বলে না, এটাকে বলে পরিবারতন্ত্র। আর পরিবারতন্ত্রের চেয়েও উপরে হয়ে গেছে এক ব্যক্তিতন্ত্র, কি সামরিক কে বেসামরিক, ওয়ান ম্যান শো। এত যারা সংবিধানের কথা বলে, আইনের শাসন আমরা যারা বলতেছি, তো সেইখানে সুপ্রিমেসি অফ জুডিশিয়ারি সেটাও হাসিনা শেষ করে দিয়েছে। আমি বহুবার আগে বলছিলাম যে এই সিস্টেমে ভাই আমি আপনার একটু ঐতিহাসিক ভাবে আপনারা শাহিন ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করব। ব্রিটিশরা তখন ভারত শাসন করতেছে, তখন দিল্লিতে মতিলাল নেহেরু আর কমলা নেহেরু লোকজনদেরকে বলছে আইন মানতে হবে, আইনের শাসন চলছে। তখন বিপ্লবীরা কইছে ওই হারামজাদা, তোর আইনের শাসনের খেতাবরি, এই আইন হচ্ছে ব্রিটিশদের আইন, এটা ভারতীয় আইন না। মতিলাল নেহেরু উঠা কইছে আইন আইন, এইটা মানতেই হবে। অর্থাৎ মানুষ যখন জিম্মি হয়ে যায়, অভ্যস্ত হয়ে যায় দালালি করতে, অন্যের দালালি করতে, এখন তারেক রহমান বলছে আইনের শাসনই হবে তার অ্যাডমিনিস্ট্রেশনের মূল মন্ত্র। ওয়ারাস তার দলের লোকজনরা আদালতের যাচ্ছে বলে বেটা তুই বাইরে আয়, তোরে দেখে নেব। তাইলে এইটা কি আইনের শাসনের পূর্ব লক্ষণ, নাকি আইন ভাঙ্গাই শাসনের মূল লক্ষ্য? তারেক রহমানের এইটা বলা উচিত ছিল কোন? এখন আজকের এই শোটা যদি তারেক রহমান সাহেবকে যদি দেখানো যাইতো খুব ভালো হতো, এবং তার চারপাশে যারা আছে, তার যে ডিসাইপলস আছে, ওই সক্রেটিস এন্ড ডিসাইপলরা ছিল এক ধরনের, হ্যাঁ, প্লেটো, অ্যারিস্টটল, তাদের কথা আমরা নাইবা বললাম, কিন্তু যাদেরকে নিয়ে উনি করছেন, এবং দিল্লির যে 10 দফা যে নির্বাচন আগে শোনা গেছে, আনন্দবাজার পত্রিকা আজ পর্যন্ত কেউ রিজয়েন্টটা দিল না, বিএনপির অনেক নেতারা দিবে না, ভারতের স্বার্থে এবং ভারতের বিরুদ্ধে এরকম কিছু হয় সেটা করবে না, ওই প্রেসক্রিপশন আসছে। এখন তার মা আমাদের অনেকেরই মানে নেত্রী হিসাবে, জাতীয় নেত্রী হিসাবে খালেদা জিয়াকে আমরা সবাই সম্মান করি, কম আর বেশি, রাজনীতি ভুল থাকতে পারে, কিন্তু এই সুযোগে দোবাল আসলো আমাদের এখানে, আসলো না? আমি তার থেকে কেন সিম্পেথি নিতে যাব? তারপর এই কথাটা ব্যাপারটা হয়েছে যে আমরা গণতান্ত্রিক আইন চাই, আইন তো অবশ্যই চাই। একটা দেশে বিপ্লব হলে সে বিপ্লবীরা ক্ষমতা নেয়, তারপর পুরনো আইনগুলো চেঞ্জ করে নূতন জনগণের জন্য করে, যেখানে অন্ন, বস্ত্র, চিকিৎসা, বাসস্থান, ন্যায় বিচার, এইগুলো অধিকার থেকে মানুষ বঞ্চিত হয়। যে মেয়ে বরিশালের হোক আর চট্টগ্রামের থেকে হোক, আইন সকলের জন্য, সব অঞ্চলের জন্য সমান হওয়া দরকার। কিন্তু যেহেতু মানুষ দেখে গেছে যে যেখানে আগের সরকার, আগের যেখান থেকে করে আসছে মানুষের
অধিকার হরণ নতুন আইসা সে ওইখান থেকে শুরু করবে। যেমন আমরা বলি ধনী আরো ধনী হয়েছে, গরিব আরো গরিব হয়েছে, অত্যাচারী আরো বেশি অত্যাচারী হয়েছে। এখন মনে হচ্ছে যে বিএনপির ওই মাস্তানরা এই আইন বিষয় হাসিনা যেমন প্রধান বিচারপতি চিফ জাস্টিস তারে লাথি মেরে ফেলে চলে গেছে, তো ওইটার আর বিচার হইল না। হ্যাঁ, ওই প্রধানমন্ত্রীর ব্যক্তিগত বিয়ে আলোচনা করতেছে না। তো কাজে ব্যাপারটা হলো যে সিস্টেমটা আমরা রেভলিউশনারি চেঞ্জ চাই, হ্যাঁ, একটা মেটিকুলাস, এখানে মেটিকুলাস ওইভাবে হয় না, মেটিকুলাস সুনির্দিষ্ট। কাজেই যারা বিপ্লব করবে, বিপ্লবের একটা গ্রুপ থাকবে, আইনের শাসন যারা করবে সেই ধরনের অত্যন্ত পরীক্ষিত নীতি নির্ধারিত সব চোর ডিসাইপেলস ক্রিমিনাল রাজকে জিয়া রহমানের ছেলে কিংবা তারেক রহমানের প্রতি অনেকেই সিম্পেথি থাকতে পারে যে তার বাবার রক্ত তার কাছে আছে। কিন্তু আমি একটা কথা, এটার বিচারের ক্ষেত্রে আপনি কতটা আশাবাদী, যেখানে ম্যাজিস্ট্রেটে ঢুইকা বলে তুই বাইরে আয়, তোর লগে বোঝাপড়া হবে। আমি কয়েকদিন তো দেখলাম যে এই গভর্নমেন্ট, নতুন গভর্নমেন্ট এক সপ্তাহ হয়েছে আসার পরে তারেক জিয়ার অফকোর্স আমি কিছু কিছু জিনিস তো তার ভালো লেগেছে, তার সরলতা, তার পোশাক পরিচ্ছদ, যে ইয়েটা, এগুলো খুব ভালো লেগেছে এবং খুব আশাবাদী ছিলাম 2-3 দিন। কিন্তু এই দুইটা ঘটনা, এই কয়েকটা ঘটনা, বিশেষ করে আদালতের ঘটনাটা, এটা আমাকে খুবই মর্মাহত করেছে। আর সেকেন্ড থিং হচ্ছে যে মামুন ভাই অ্যাডভোকেট মানুষ আরো ভালো বলতে পারবেন, এটা তো টোটালি ক্রিমিনাল অফেন্স অ্যাজ ওয়েল, তাই না? এটা ক্রিমিনাল অফেন্স না যে বিচারকের ভিতরে এটা গ্রেপ্তার করার জন্য এটা যে ম্যাটার অফ 1 মিনিট সে বলবে যে তাদেরকে গ্রেপ্তার করে জেলে ঢুকাও। এইটা হচ্ছে তারেক জিয়া। আমি এক্সপেক্ট করেছিলাম এরকমের, যে আজকে যদি সে একটা মানে এটা কি শুধুমাত্র সে চ্যালেঞ্জ করেছে কাকে? এই চেয়ারটাকে চ্যালেঞ্জ করা মানে টোটাল আইন ব্যবস্থাকে, সংসদকে চ্যালেঞ্জ করা, টোটাল রাষ্ট্রকে চ্যালেঞ্জ করা। রাষ্ট্রকে চ্যালেঞ্জ করেছে এই কয়েকজন লোক এবং সেই ক্ষেত্রে নির্লিপ্ত রয়েছে হচ্ছে যে বিএনপি, মানে সরকার প্রধান নির্লিপ্ত। এটা থেকে একেবারে কিছুই আশা করতে পারেন না। আমি একটা মানে সিম্পল কথা, এটা কিছুই আশা করতে পারেন না বাংলাদেশ থেকে এখন। এইটা একটা ঘটনা কোনোভাবেই যাইতে পারে না, কোনোভাবে আন্ডার এনি, সে তার আপন ছোট ভাই হোক, আপনি হোক, সে যদি দেশটাকে করে যে এই লোকটাকে সিম্পলি তাকে গ্রেপ্তার করা উচিত, গ্রেপ্তার করে তারপরে দল বলে তো কিছু, দলে তো থাকবেই না। তো এতটুকুন একটা লিডার যদি সে তার এই নিষ্ঠুর এতটুকুন মানে নিরপেক্ষতা না থাকতে পারে, তার থেকে কি আশা করতে? তার এই লিডারশিপ আপনিও আমার মতো হতাশ যে নরসিংদীতে যে মেয়েটা আমেনা, 15 বছরের একটা মেয়ে, একটা বাচ্চা মেয়েকে এভাবে ধর্ষণ করা হয়েছে, মেরে ফেলা হয়েছে, এবং তারা বিএনপির নেতা নেত্রী, মেম্বার, চেয়ারম্যান, মেয়র, এমপি, তারা সবাই এটাকে ধামাচাপা দেবে। বিচার ওখানে হবে না, আদালতে গেলে ম্যাজিস্ট্রেটে কইবে থাপড়ায় দাঁত ফলায় দেবো, তুই বাইরে যা। কিছুই হবে না, কিছুই হবে না। তার কারণ হচ্ছে যে আমি ওইখানে তো এটা তো আমি বলছি যে সবচেয়ে বড় চাইতে হবে আর আন্ডারস্ট্যান্ডিংও থাকতে হবে, উপলব্ধিতে থাকতে হবে। আজকে যদি আপনি মনে করেন যে এই দুইটা ঘটনাতে হচ্ছে নরসিংদীতে যে মিটিং গুলো হয়েছে, এটা তো পারিবারিকভাবে মিটিং হয়েছে বা ইউনিয়ন পরিষদে মিটিং হয়েছে। এই ইউনিয়ন পরিষদের মিটিং হয়েছে, এই মিটিং এর যে সিদ্ধান্ত হয়েছে এটা কি ভিত্তিতে করলো, কেন এটা প্রপার ইনভেস্টিগেশন কেন হচ্ছে না হয়ে সেই ইউনিয়ন চেয়ারম্যানকে তাদেরকে জবাবদিহিতার আওতায় যদি হইতো, এটা একটা প্রেসিডেন্ট হিসাবে থাকতো, মানে কি বলবো, এটাই সবাই মানতো যে না আর করা যাবে না। ঠিক এই আদালতের ব্যাপারটাতে যদি মানে এটা 2 দিনও যাওয়ার ব্যাপার না, ঠিক সেম মুহূর্তে একবার উইদিনে এটা ফেসবুকে আসার সাথে সাথে উইদিন হাফ অ্যান আওয়ার ওনাদের গ্রেপ্তার হয়ে যাওয়া উচিত। হ্যাঁ, গ্রেপ্তার হওয়ার পরে তারা অফকোর্স তারা এটা এমন না যে নন জামিনযোগ্য, কিন্তু গ্রেপ্তার যদি হইতো, এইটা যে একটা প্রেসিডেন্স তৈরি হইতো, আপনার এটা কিন্তু প্রথম না। আপনার খেয়াল আছে সিমিলার কাজ আওয়ামী লীগের সময় হয়েছে, সুপ্রিম কোর্টে, হাই কোর্টে বিচারকরা কলার ধরে টাইনা বাইর করা হয়েছে এবং প্রধান বিচারপতিকে লাথি মাইরা বাসা থেকে বের করে, দেশ থেকে বের করে দেওয়া হয়েছে। তো আসলে বাংলাদেশে যে সুশাসন আসবে এবং সুশাসন কায়েম করবে, এটা করার মতো লিডারশিপ বাংলাদেশে নাই। এবার আমি এই সাবজেক্টটা থেকে অন্য একটা ইস্যুতে যাই। বাংলাদেশের নারী অধিকার নিয়ে লোকজন কথা বলে, আপনি কয়েকদিন আগে শুনছেন বাংলাদেশে ওই যে সোশ্যাল মিডিয়ায় এক
প্রস্টিটিউট আছে, আইসা বলছে জামাতের নিবন্ধন বাতিল করতে হবে, জামাতের আমিরকে নিঃশর্ত মাপ চাইতে হবে। এ ধরনের কিছু সেকেন্ড ক্লাস থার্ড ক্লাস প্রস্টিটিউট আছে কতগুলো। এগুলা এরা 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 সোশ্যাল ব্যাড এলিমেন্টস, এমন একটা প্রেসিডেন্স তারা তৈরি করছে বাংলাদেশে, জাহান্নাম অবস্থা। আচ্ছা, যখন এই 15 বছরের একটা মেয়েকে নরসিংদীতে রেপ করা হইলো, তাকে ধর্ষণ করা হইলো, তাকে মেরে ফেলা হইলো, তখন আমি কয়েকজন মুক্তিরা নিয়ে আছে, এদেরকে বলা হয় রাস্তার আবর্জনা। দেখেন, এরা কথায় কথায় লাভ দিয়া মন্তব্য করে দেশ এইভাবে চলতে দেওয়া যাবে না, জামাতরে ক্ষমতায় দেওয়া যাবে না, শিবিরকে যে কোনো মূল্যে বাংলাদেশ থেকে বের করে দিতে হবে, তাদেরকে পাকিস্তানে পাঠায় দিতে হবে। এই যে 5টা পেশাকে আমি দেখাচ্ছি, এরা নারী অধিকার নিয়ে কথা কয়, নারীদের কর্মশক্তি নিয়ে কথা বলে, জীবিকা নিয়ে কথা বলে, কিন্তু এই যে 15 বছরের একটা মেয়েকে ধর্ষণ কইরা মাইরা ফেলাই না হয়েছে, এই 5টা বেশ্যার একটা বেশ্যাও কোনো মন্তব্য করে নাই। নারীবাদ, নারী অধিকার নিয়ে যারা আন্দোলন করে, ওই যে ক্যালকাটায় আছে না তসলিমা নামের আর একটা বেশ্যা বাংলাদেশ থেকে গেছে, কেউ একটা মন্তব্য করে নাই যে ওইখানে যে মেয়েটাকে ধর্ষণ করছে, ওই ধর্ষণের লগে জামাতের কোনো হুজুর বা জামাতের কোনো রোকন বা জামাতের কোনো আমির জড়িত না, এখানে বিএনপি জড়িত, মাদ্রাসায় পড়া কোনো ছাত্ররা ওখানে জড়িত না, কিন্তু বিএনপি নিয়ে কেউ এখন একটা কথা বলে না। এই যারা নারী অধিকার নিয়ে কোমর ফাটায় কথা বলে, তাদেরও কোনো মন্তব্য নাই। এটাকে কি আপনি দ্বিচারিতা বলবেন, না ভণ্ডামি বলবেন, না ইডিওসি বলবেন? শাহিন হক। না, এটা তো আসলে আপনি এখানে সম্পূর্ণই একটা স্বার্থের ব্যাপার এদের, ঠিক আছে? আপনি দেখবেন যে স্বার্থের এবং সংকীর্ণ চিন্তার একটা বহিঃপ্রকাশ। আপনি এই জামাতের বা ইসের কে কি করছে, কে কি কথা বলছে, নারীদের সম্বন্ধে কোন কথা বলছে, এটা নারীর সমস্ত নারী সমাজে কে অপমান করে কটূক্তি করছে, এইগুলো নিয়ে কিন্তু একটা কইলে পরেই দেখেন যে কত তাদের বিরুদ্ধে প্রতিবাদ দাঁড়ায় যায়, ঠিক আছে? কিন্তু এরকমের একটা ঘটনাতে একজনও বলে না, ইভেন যে আপনি আরো বড় বড় কিছু নারীবাদী মানুষ আছে বাংলাদেশে, তাদেরকেও দেখবেন না ওই যে কুমিল্লার ঘটনার সময় তারা কোনো কথা বলতে, বা আমরা দেখছি যে বিভিন্ন সময়ে যে এরকমের ঘটনাতে এ পর্যন্ত একটা স্টেটমেন্টও আসেনি। তবে আমার একটা আন্ডারস্ট্যান্ডিং আমার একটু মানে পড়াশুনো করে যেটা আন্ডারস্ট্যান্ডিং, এটা একটা বড় ধরনের একটা ব্যবসা, ঠিক আছে? আপনি যদি বাংলাদেশে কোনো দেখবেন যে প্রচুর পরিমাণে মেয়েদের মানে ছেলে মেয়েদের ম্যাট্রিমোনিয়াল কনফ্লিক্ট হচ্ছে অনেক। এই কনফ্লিক্টটা হলে পরে সেখানে কে যায় এই কনফ্লিক্টটা ম্যানেজ করার জন্য? প্রথমেই ধরে নেওয়া হয় যে কোনো প্রতিষ্ঠান এবং যেখানে উকিলরা আছে, তো সে মহিলা আইনজীবী সমিতি আছে, কোনো তারা যারা ডিভোর্স মহিলা তাদেরকে তারা শেল্টার দেয়, আইনগত সহযোগিতা দেয়। আইনগত সহযোগিতা দেওয়ার ক্ষেত্রে তাদের একটা টার্গেট থাকে, তাদের একটা এনজিও টার্গেট থাকে যে যত বেশি পরিমাণ সে একে আলাদা করতে পারবে, আলাদা হয়ে গেলে কি তারা কি করবে, একে সাপোর্ট দিবে ডিউরিং দ্যাট। এই মেয়েটা সাপোর্টিভ হইলে সে ডোনেশনটা পাবে, এইভাবে যে তাদেরকে দেখায়। এইটা হচ্ছে তাদের আলটিমেট উদ্দেশ্য, কিন্তু থাকে না যে মেলাই দেওয়া বা তাদের এইটাকে তাদের অ্যাটিটিউডটা এবং তাদের এজেন্ডাই থাকে কত বেশি পরিমাণ একটা মানুষকে মেয়েকে আলাদা করতে পারবে, ঠিক আছে? তো এখন ব্যাপারটা যে জিনিসটা হচ্ছে যে কত বেশি বিচ্ছিন্ন করতে পারবে, কত বেশি তাদের দলে বেরাতে পারবে। যখনই সে হচ্ছে মানে তাদের কোনো সৎ উদ্দেশ্য নেই, কোনো নারী যারা নারীবাদী যারা, তাদের কোনো সৎ উদ্দেশ্য নেই। আমি শাহিন ভাই, আমি আপনার কথাটাকে একটু মূল্যায়ন করার জন্য আমি 20 সেকেন্ডের একটা ভিডিও দেখাবো। দেখেন, সে নারীদের নিয়ে কত সচেতন, জামাত আর শিবিরকে নিয়ে মাটি নারী, কিন্তু এই মানে 2 টাকার রোজার মাস, এই 2 টাকার উৎকৃষ্ট 15 বছরের একটা মেয়েকে ধর্ষণ করছে 2 বার বিএনপি কর্তৃক, এবং মেয়েটাকে মেরে ফেলছে, একটা মন্তব্য তারা করে নাই। শুনেন, আমি তসলিমা নাসরিনের কথা বললেন, তসলিমা নাসরিনের একটা বই আছে, সম্পাদনা করছে হচ্ছে তসলিমার ক পড়ে না, ঠিক আছে? এটা তার হচ্ছে বিভিন্ন সময়ের লিখিত এটা 2002-03 সালের দিকে বের হয়। তো যিনি করছেন, আচ্ছা তার নাম, তার মানে বিখ্যাত মানুষ, ওনার বইগুলোকে কম্পাইল করছে।
তো বইটা আমি পড়েছি, আমি পড়ার পরে তার বিভিন্ন আর্টিকেলগুলো পড়লাম। তো আর্টিকেলগুলো পড়ার পরে তো সে তো নারীবাদী, সে নিজেও উনি লেখক যে এটা করছে উনিও নারীবাদী, ওনাকে নাম বললেই চিনবেন। তো এরপরে আমার সুযোগ হয়েছে যে আমি ইয়েতে কি বলে এটা পড়ার পরে আমার একটা আন্ডারস্ট্যান্ডিং, আমি গেলাম হচ্ছে যে আপনার ইয়েতে, যখন ইংল্যান্ডে পড়াশোনা করি তখন আমি KFC তে চাকরি করি, উইকেন্ডে KFC তে চাকরি করি। 3টা 4টার দিকে হচ্ছে দেখা যায় কি যে ক্লাবগুলো ভেঙে যায়, মানে শেষ হয়ে যায়, তখন সবাই আসে খাইতে। তো তাদের প্রত্যেকে প্রচন্ড শীত, কিন্তু তাদের গায়ে হচ্ছে যে খুব অল্প ছোট ছোট ড্রেস। তো তাদেরকে শীত লাগে না? অফকোর্স শীত লাগে। তো তাদের যখন শীত লাগে তারা তো আমি একটা সুযোগ হলো, আমি একটা মেয়ের সাথে কথা বলতে বললাম যে তুমি কেন, তোমার গায়ে কেন এত কম, তোমার শীত লাগবে? হ্যাঁ শীত লাগে। তার বয়স হবে যে 45 থেকে 50-এর ভিতরে। সে বলতিছে যে জিনিসটা হচ্ছে যে আসলে সামহাও তাকে প্রুভ করতে হবে শি ইজ ক্যাপেবল টু, তাকে বুঝাইতে হবে তার ক্যাপাবিলিটি আছে টু স্যাটিসফাই, এবং তার মার্কেটে তার ডিমান্ডটা আছে। তার মানে কি ওই মেয়েকে 55 বছর 60 বছর পর্যন্ত তাকে যুদ্ধ করে যাচ্ছে সাইকোলজিক্যালি প্রেজেন্ট হারসেলফ যে আমি এখনো ক্যাপাবল, যদিও তার আর এই ক্যাপাবিলিটি প্রকাশ করার জন্য, ক্যাপাবিলিটি প্রেজেন্ট করার জন্য তাকে প্রকৃতির কত বড় এত শীত, কিন্তু তার ভিতরেও কিন্তু সে মানে খুব মানে ড্রেস পরে আছে। তাহলে তাকে কতটা স্বীকার করতে হচ্ছে, কতটা কষ্ট স্বীকার করতে হচ্ছে, এটা প্রকাশ করার জন্য সে একটা পণ্য হিসাবে সে এখনো স্যাটিসফাই করতে পারে, এটা হচ্ছে তার ধারণা। তা আমি বললাম যে তুমি তো এখানে হচ্ছে নারীবাদী মানুষ এবং তোমরা নারী দিয়ে বলো, তুমি জানো যে আমার দেশে কি হয় বা আমার ইসলামে কি বলে? 35 বছরের একটা মেয়ে, 35 বা 40, আপনি দেখেন যে 35-40 বছর বয়স যখন আপনার ইয়েদের কি বলে আমাদের ফুপু চাচি, আস্তে আস্তে সে কি হয়, সে আমাদের মুরব্বী হয়, সে আমাদের পরিবারের মুরব্বী হয়, আস্তে আস্তে সে আরো রেসপেক্টেড হয়, তার কিন্তু মূল্যায়ন ওরা বেড়ে যায়, তাই নয় কি ব্যাপারটা? তা আমি তাকে বললাম যে তসলিমা নাসরিনকে, ওই লেখককে বললাম যে তুমি এক কাজ করো, তসলিমা নাসরিনের সাথে আমার একটু কথা বলে দাও, যে ও যে বলে যে ইসলাম বা আমাদের ব্যবস্থা মেয়েদেরকে করেছে হচ্ছে যে মেয়েদেরকে অবমূল্যায়ন করে, জাস্ট কম্পেয়ার যে একটা মানুষ এই জায়গায় সে কতটা যুদ্ধ করে তার শরীরটাকে শুধুমাত্র ফিট করার জন্য, বুঝাইতে চায় সমাজের কাছে যে আমার কাছে। এটা উনি শুনে, আমার কথা শুনে বলে যে আপনার আন্ডারস্ট্যান্ডিংটা, সে খুব অবাক আর কি, সে তার ধারণা থেকেই সে চেঞ্জ হয়ে গেছে। একটা আপনিই বলেন যে আপনি এই শীতের ভিতরে, এখন তো খুব শীতকাল, আপনাকে শীতের ভিতরে হচ্ছে যে শুধুমাত্র খুব ছোট, আমি বুঝেছি শাহিন ভাই, আমি সাবজেক্টটাকে অন্যদিকে আমি নিতে চাচ্ছি না, কিন্তু তারপরে আমি কথা আমি যেটা বললাম যেটা হচ্ছে যে আমি সাবজেক্টটা আপনার সাবজেক্টেই আছি, আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের সমাজে যারা নারীবাদী তাদের কত সংকীর্ণ চিন্তা থেকে তারা কাজ করে, আমি একমত যে মানে তাদের চিন্তাটা হচ্ছে তারা কারোর হয়তো এজেন্ডা বাস্তবায়ন করে, তাদের বিশেষ করে কিছু লাভবান হয়, নারী কথা বললে পরে প্রচুর ডোনেশন পাওয়া যায়, নারী কথা বলে পরে তারা সমাজে একটা পরিচিতি হয় যে ও একটা স্মার্ট, এই সমস্ত শব্দগুলো ব্যবহার করে তারা এই সুবিধাগুলো নেয়, এবং এটাই তাদের। কিন্তু আপনি সত্যিকার অর্থে নারী অধিকার নিয়ে যারা কাজ করে, সত্যিকার অর্থে আমি বলবো, আপনি যেটা বলছেন এদের সংখ্যাই 90%, আপনি যাদেরকে বলছেন তাদের সংখ্যাই 90%, কিন্তু 10% মানুষ তো আছে। যেমন আমি বলি কথায় কথায়, আমি এক ভদ্র মহিলাকে ব্যক্তিগতভাবে 7-8 বার তার সাথে আমার পরিচয় হয়েছে। ভদ্রমহিলার নাম সিগমা হুদা। এই মহিলা কিন্তু আপনি যেই দল আছে এই দলের মধ্যেও আমি তাকে দেখছি, আবার ব্যক্তিগত পর্যায়ে দেখছি এই মহিলা নারী অধিকার নিয়ে, মানবাধিকার নিয়ে বেশ কিছু জায়গায় কথাবার্তা বলছে, আমি 2 জায়গায় তাকে দেখছি। এখন আমরা কি এটা আশা করি কিনা সামাজিক ভাবে যে নারী অধিকার নিয়ে অথবা নারী এম্পাওয়ারমেন্ট নিয়ে যারা কাজ করে, একটা মেয়েকে এভাবে ধর্ষণ করা হয়েছে, তোমরা জামাতার শিবির নিয়ে পয়রা রইছো, জামাতার শিবিরের নিষিদ্ধ করতে হবে কারণ তারা নারীদেরকে ইজ্জত করে নাই, অথচ নারীকে ধর্ষণ করে ফেলায় না, মেরে ফেলাই না হয়েছে, এটা নিয়ে তোমাদের কোনো প্রতিবাদ নাই। আমার কাছে সাবজেক্টটা মনে হয়েছে যে দিস ইজ কমপ্লিটলি আনহার্ড অফ। আপনি কি জানেন টক শোতে এক সাংবাদিক বেটি কয়, এক সাংবাদিক নামধারী এক উচ্ছিষ্ট বলে জামাত কি মদ খাইতে দিবে, জামাত কি পার্টির মধ্যে ডান্স করতে দিবে? শুনেন এই হারামজাদি বেটি কি কয়।
সেখানে কি নায়িকারা বোরকা পরে নিকাব পরে থাকবে, নাকি নায়িকারা নৃত্য পরিবেশন করতে পারবে, বা গান করলে সে কি বাদ্যযন্ত্র সহ করতে পারবে? মানে পজিশনটা কি আসলে? আমি আপনাকে মানে বলতে চাইতেছে মদের আসরে মদ খাইতে গেলে জামাতে এটা খাইতে দিবে কিনা, আবার বলছে মিলাদ মাহফিল হলে ওইখানে গাঞ্জা খাইতে দিবে কিনা, আবার বলতেছে স্কুল কলেজে মাইয়ারা গেলে তাগত ধইরা উলঙ্গ কইরা দিতে পারবে কিনা, জামাতে এটা করবে কিনা, জামাত যদি এটা করে তাহলে জামাত গ্রহণযোগ্য। মানে আপনার কাছে এই যে প্রশ্নগুলো, আপনার কি মনে হইতেছে না একটা গ্রুপ, একটা রাজনৈতিক দল, একটা ফোরামকে ব্যাডলি রিপ্রেজেন্ট করার জন্য এই মনস্তাত্ত্বিক ইডিওসি এই কোশ্চেন গুলা করা হইতেছে? শাহিন ভাই, অবশ্যই এটা উদ্দেশ্য প্রণোদিত। আপনি আপনি বললেন যে কোনো কোনো প্রতিষ্ঠান আছে যে ইসলাম কি নারীবাদী প্রতিষ্ঠান আছে, বেশিরভাগ খারাপ, কোনো নারীবাদী নারীদের জন্য কাজ করে, আমাদের নারীদের জন্য এম্পাওয়ারমেন্টের কথা বলে। আপনি বলেন বাংলাদেশের মতো এত নারী এম্পাওয়ার্ড, আমি পার্সোনালি, আপনি পরিবার থেকে বলেন, প্রত্যেকটা আপনার পরিবারের সবচেয়ে বেশি কে এম্পাওয়ার করে? ওই দেখবেন যে আপনি আপাত দৃষ্টিতে আপনার মনে হবে যে বাবা, কিন্তু আলটিমেটলি কিন্তু বাড়ির মহিলা মাই হচ্ছে লাগে মা, পরিবারটাকে মার এম্পাওয়ারমেন্টটা হচ্ছে লাগে ইনফর্মাল এম্পাওয়ারমেন্টটা অনেক বেশি, ফর্মাল না, বাট এম্পাওয়ারমেন্টটা অনেক বেশি। তো আমাদের বিদ্যমান ব্যবস্থাতে যে জিনিসটা হচ্ছে যে বিদ্যমান ব্যবস্থাতে এই নারীবাদী সংগঠনগুলা যে জিনিসটা করে যে ইসলামিক প্লাস হচ্ছে যে বিদ্যমান আমাদের যে কালচারের সাথে যেটা, সেটাকে তারা কখনোই কোনো পজিটিভ ভাবে কখনোই সে দেখে না। একটা সে আমি জামাত বা বলছি না, এই যে পজিটিভ রিপ্রেজেন্টেশন নারীদের দ্বারা এত কম, যে কারণেই আসলে সমাজের কাছে প্রতিষ্ঠিত যে হচ্ছে লাগে সে আপনি এই যে এরকমের প্রশ্ন করার সুযোগটা পেল বা প্রশ্নটা করে, তাদের উদ্দেশ্য হচ্ছে লাগে খারাপ একটা উদ্দেশ্য। এই প্রশ্নটা আসবে কেন যে নারী আসলে হলে নারীকে নাচতে দিবে কিনা, গাঁজা খাবে কিনা, ও কি জানে যে ওখানে গাঁজা খাবে, গাঁজা খাইতেই হবে কেন? এমন তো হইতে পারে যে কেউ গাঁজা খাইতে চাচ্ছে না। এখন প্রশ্নটা হচ্ছে যে কোনো সমাজ ব্যবস্থা আজকে যদি এটা বেহেস্তেও করে, তারপরে কিছু অপরাধ হবে, সেই অপরাধ তো এমন না, মানুষের ইনস্টিংক্টই হচ্ছে অপরাধ করা। এখন ব্যাপারটা এই অপরাধটাকে নিয়ন্ত্রণ করার জন্য আইনের প্রয়োগ, এইটা আমি কতটা করতে পেরেছি সেটা ইম্পর্টেন্ট, তাই না? ওকে শাহিদ ভাই, আমি আপনার কাছে আসছি। মামুন ভাই, আপনাকে আমি বলি, এই যে কোনো সাংবাদিক বা যে কোনো নারী, যে কোনো ফিমেল অ্যাক্টিভিস্ট কথা বলতে গেলে জামাত কি এইটা করতে দিবে? জামাত কি মঞ্চে উঠলে গান গাইতে দিবে? জামাত কি পার্টিতে গেলে মদ খাইতে দিবে? জামাত কি ওয়াজ মাহফিলে গেলে গাঞ্জা খাইতে দিবে? জামাত কি বিয়ের আসরে মহিলাদের উলঙ্গ হইয়া নাচতে দিবে? জামাত কি টিএসসিতে উলঙ্গ হইয়া মঙ্গল শোভাযাত্রা করতে দিবে? এই প্রশ্নটা আপনার কাছে কি মনে হয়? ডু ইউ থিঙ্ক দিস ইজ রিয়েলি অথেন্টিক কোয়েশ্চেন ইন রিগার্ডস টু ডেভেলপ এ হেলদি সোসাইটি, অর একটা গ্রুপকে ম্যানিপুলেট করে আইসোলেট করার জন্য, করার জন্য ইচ্ছাকৃত ভাবে এই প্রশ্নগুলো রেজ করা হয়? কি মনে হয়? জাকব ভাই, খুবই ধন্যবাদ। আমাকে একটু সময় দিবেন, আমি দুইটাই সুন্দরভাবে ব্যাখ্যা করবো, কেন আমি এটার আমি 93-94 প্যারিসে আমার প্রফেসর আমাকে প্যারিস ইউনিভার্সিটিতে আমার প্রস্তাব করলো যে ওটা ডিপার্টমেন্ট অফ স্টাডি অফ অ্যাংলোফোন সোসাইটি, যে বলছে তুমি যে ইংল্যান্ডে বেঙ্গলি ওমেন রাইটস এর উপরে আমাদের এখানে রিসার্চ নাই এখানে, তো তুমি কি এটা করতে চাও? হ্যাঁ, হিউম্যান রাইটস এর পার্ট আমি করলাম। তো আমার গবেষণার বিষয়বস্তু ছিল এমফিলে। তো মানে আমার ইচ্ছে ছিল যে বেঙ্গলি উইমেন্স রাইটস ইন গ্রেট ব্রিটেন, ওটা পড়তে যে আমি এত যে গবেষণা করলাম, তো আমার আব্বা বললো যে তুমি পুরুষ হয়ে নারী অধিকার নিয়ে করতেছ। তখন আমি এটা নিয়ে করতে 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 যেটা বললাম যে বাংলাদেশে যারা নারী বদলে, ইভেন নারীবাদী বলে ইংরেজি কোনো টার্ম নাই, ওটা হলো ফেমিনিজম। আচ্ছা, তো আমার কনক্লুশন এটা ছিল যে একই মালিকের অধীনে কিংবা একই সমাজপতির অধীনে যেখানে নারী পুরুষ উভয় সমানভাবে নির্যাতিত শোষিত, যে আলাদাভাবে নারীদের কখনো মুক্তি আসতে পারে না। তা আমি অনেক রেফারেন্স দিয়েছিলাম, যদি আমার পাবলিকেশনটা এখন আন্ডার প্রসেসের, আমি ওইটা আমার থিসিস জমা দিতে পারি না, সেই অনেক আগের কথা স্টপ করে দিয়েছিলাম। এখন প্রশ্নটা হলো যে আমাদের দেশে যখন নাকি নিজেদেরকে নারীবাদী বলে, গার্মেন্টসের যে সেক্টরে ওখানে প্রায় 90% অধীনে নারী শ্রমিক আছে। তো নারী মালিক কি ওই নারী শ্রমিক বলে পুরুষের চেয়ে ডবল বেতন দেয়? কখনো দেয় না। আচ্ছা, এখন যারা নাকি নারীবাদী বলে চিৎকার করতেছে তারা হলো বুর্জুয়া নারীবাদী। হ্যাঁ, তো কাজে এরা
এক শাসক শ্রেণীর পক্ষে কথা বলে আরেক শাসক শ্রেণী নিয়ে আসে, তারা সবসময় বেনিফিশিয়ারি, এনজিওরও তাই বলে। এখন আপনি যেটা বললেন, যাদেরকে আপনি দেখালেন যে তারা এমন সময় বলছে যখন নাকি আপনার হাসিনা বলেন কিংবা বর্তমান সরকারই বলেন, দুই মহিলাই কিন্তু দীর্ঘদিন ছিল, তারা নারী ছিল, তো কাজে তাদের কিন্তু অধিকার উপায় প্রতিষ্ঠিত হয় নাই, নারী শ্রমিকদের বলেন যাই কিছু বলেন। এখন যখন নাকি বিএনপি ক্ষমতা আছে, এই মুহূর্তে কি জামাত প্রধান দ্বন্দ্ব? আমি জামাতের রাজনীতি বিরোধিতা করি, কিন্তু এই মুহূর্তে তো সমস্ত দায়ী দায়িত্ব নিতে হবে বিএনপি যিনি ক্ষমতা আছেন। তো ঠিক এরশাদের সময় আমার একই সমস্যা সমাধান মানে প্রবলেম হয়েছিল। আমরা যখন এরশাদ আন্দোলন করেন, এরশাদকে জানছেন আওয়ামী লীগ, আওয়ামী ছাত্রলীগের ওই সাংবাদিক, তো ওরা সকাল বিকাল শুধু ওই যে জামাত বিরোধী শিবির বিরোধী আন্দোলন করে। আরে কি মুশকিল! আমি বটতলায় একটা সভা করতেছিলাম, সেখানে আমারই সভাপতি হচ্ছে দুদু উঠুদু, এরা সবাই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তো ওখানে ওই হেডিংটা করছে যে এরকম যে এই মুহূর্তে জামাতকে প্রধান সচিব বলা ঠিক হবে না। আমি এখানে ব্যাখ্যায় কিন্তু আবার অন্যভাবে দিছে। আমি তারা ধরছিলাম যে রেজানুর বলে একটা সাংবাদিক ছিল ইত্তেফাকে সেই সময় ভালো করে বেস্ট মানুষের সাথে আমার হয়েছিল, তাই বলছে যে এই ধরনের আছে আপনারা বানাইছেন ঢাকা রিপোর্টার, আমাদের এটা ডিস্টর্ট করছে। তো আমি বলছিলাম যে এই সময় এরশাদকে যারা ক্ষমতায় এনেছে পিস জর্দা দিয়ে আওয়ামী লীগ, তারা যখন নাকি এই এরশাদকে আড়াল করার জন্য এখন জামাত শিবিরকে প্রধান দ্বন্দ্ব বলছে, হয় তাদের রাজনীতি শিখতে হবে, নাহলে আমরা রাজনীতি ছেড়ে দিব। হ্যাঁ, তো এই মুহূর্তে ঠিক আছে জামাতের সাথে আমাদের থাকতে পারে, কিন্তু এই মুহূর্তে তো জামাত তো ক্ষমতায় নেই। তো আমার প্রশ্নটা হলো যে আজকে যখন নাকি নারীরা নির্যাতিত হচ্ছে এবং হাইকোর্ট মানে কোর্টে যেভাবে একটা আইনজীবী, আমার নিজের লজ্জা লাগতেছে, ইটস এ কন্টেম্প্ট অফ কোর্ট, যে কোনো লোক সোমোটো করলে তার এইবার বার কাউন্সিলে তার সনদ ক্যান্সেল, আমি হয় আমার ভাই হোক। আমি সবসময় বলতাম আমাদের বাংলাদেশে আইনজীবী নাই, এরা হইলো ওই ট্রেড ইউনিয়নের মতো হাসিনাজীবী খালেদাজীবী, আর বিচারপতি নাই, হাসিনাপতি খালেদাপতি। তো আমি খুব আক্ষেপ করে বলছি যে আইনজীবীরা হলে আইনের শাসন, সুপ্রিমেসি অফ জুডিশিয়ারি, সেপারেশন অফ পাওয়ার যদি বিশ্বাস করবে, তারা ওই আওয়ামী আইনজীবী ভারত হতে পারবে না। আমি কখনো এটা করি নাই। তো আজকে এই যে আপনি যাকে বললেন নির্মম ভাবে মারা হলো, তারা কিন্তু সামনে নাই, এরা কখনো ছিল না। এই 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 নিপীড়িত নারীদের প্রতি সে গরিব, আপনারা জানেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে ছাত্রলীগের সেক্রেটারি, সে 100টা ধর্ষণ করে, এইটা 87-এর কথা, হ্যাঁ 100 ধর্ষণ করে সে সেঞ্চুরি করে সে উৎসব করে, তাকে ওই আওয়ামী লীগ তখন তাকে জার্মানিতে পাঠিয়ে দিয়েছিল। সেই সময় দেখা গেছি যে আওয়ামী ঘরানার কিংবা এই যে আওয়ামী বুদ্ধিজীবী কিংবা আওয়ামী বামরা আছে, ওই সিপিবি মার্কা এই ফ্যাসিস্টরা, তো এরা আমার উপর রাগ করে করুক গিয়া, এরা তো বাকশাল করছিল না 72 থেকে এই যে আপনার 75 পর্যন্ত, তো এরা কিন্তু তো চুপ ছিল। তো কাজেই যারা নাকি নিজেদেরকে নারীবাদী, আমি আগেই বললাম নারীবাদী বলে কোনো টার্ম নাই, আমিও মামুন ভাই, আমি নারীবাদী টার্ম আমিও নাই। এই যে আপনি ছবিতে দেখেন, জি জি বা পাশের থেকে এর নাম বোধহয় লীলা ইসরাফিল, এর নাম বোধহয় লীলা ইসরাফিল না কি জানি না। এর পরেরটা হইছে বামপন্থী, আপনাদের ওই বামপন্থী কি লাকি না গুনগুলালো। এরপরে হইছে টনি, আমি নানের দেখলাম, তারে এখন সবাই ডাকতেছে শনি। এরপরে হইছে পরিমণি, তারপরে হইছে মেঘলা। এরা এখন কথায় কথায় মানে তাদের, আপনি এইমাত্র একটা ভালো কথা বলছেন, এই মুহূর্তে ক্ষমতায় আছে বিএনপি, এই মুহূর্তে অ্যাডমিনিস্ট্রেশন চালাইতেছে বিএনপি, কিন্তু এই যে 5 জন, এদেরকে আমি নারী বলবো না, এই হিজড়া সম্প্রদায়, তারা একটা সুযোগ খুঁজে জামাতরে বয়কট করতে হবে, শফিক রহমানরে বয়কট করতে হবে, শফিকুর রহমান মাপ চাইতে হবে, অথচ মেয়েটারে ধর্ষণ করছে, মাইরা ফেলাইছে, এটা নিয়ে তাদের কোনো কথাবার্তা নাই, এটা নিয়ে তারা কোনো মন্তব্য করবে না। এটা নিয়ে তো কি বলে হয় স্বরাষ্ট্রমন্ত্রী অথবা কি বলে প্রধানমন্ত্রী, তাদের তো তাদের কাছে বিচার চাওয়া উচিত এবং তাদের ক্ষমা চাওয়া উচিত যে কেন তুমি এখন ক্ষমতায় আসো, তুমি কেন, তাদের কাছে বিচার চাওয়া উচিত। মাঠে শাহিন ভাই এটা তারা করবে না। ওকে শাহিন ভাই, এই সাবজেক্টটা নিয়ে আরো একটা কথা আমি একটু জানতে চাই। এখন বাংলাদেশে কেউ খুন করলে বা অপরাধ করলে তারা একটা জায়গা খুঁজে পাইছে যে ওইখানে গেলে বিচার হয় না। এই যে খুনি সে যে কোনো অপরাধ করলে তারা চিন্তা করে ভারতে গেলে আর বিচার হবে না। এটা কি আমাদের একটা ট্রেন্ড নাকি এটাই মাইন্ডসেট যে আমরা যদি ভারতে যাই তাহলে আমাদের আর কোনো বিচার টিচার হবে না? বিষয়টা এরকম?
শাহিন ভাই? এখন এখন একজন একজন অপরাধী, তার যদি সে তো চাবেই যে অপরাধ করা পড়েছে শেষ সাইড নিতে, এটা তো তার ভাই আমি এটার কথা বলছি, আমি আপনাকে বলি মিলাইয়া দেই। বাংলাদেশের ডিজিএফআই এর 5 জন মহাপরিচালক ভারতে আছে। একজন জেনারেল, সার্বিক জেনারেল, তাকে ক্ষমতাসীন সেনাপ্রধান এই হারামজাদা মীর জাফর নিজে পালাইয়া ভারতে পাঠায় দিছে। এবং বাংলাদেশের গুম, খুন, ধর্ষণ এবং দেশটার জাহান্নাম বানানোর নেত্রী হাসিনা ভারতে গিয়া পলাইয়া আছে। তো এত অপরাধীরা ভারতে গিয়া যদি পলাইয়া থাকে, তাইলে এই বেটা খুন করছে, একটু দর্শন করছে, একটু চাইটা দেখছে, হ্যাঁ ভারতে পলাইয়া যাবে, তো অসুবিধা কি? বাংলাদেশে অপরাধ করলে তাদের একটা জায়গা দরকার, যেই জায়গায় গেলে কোনো বিচার হয় না, এবং এই জায়গাটার নাম হয়েছে ভারত। সাবজেক্টটাকে যদি আমি এইভাবেই দেখি, আপনি আমার ভুল ধরবেন কোথা থেকে? না, ভুল ধরবে না, বিচার হয় না তা না। যখন মামলা হলে শেখ হাসিনার তো বিচার হয়েছেই, তাই না? এখন বিচার কার্যকরী হয়নি ভাই, সেটা, কিন্তু কথা হচ্ছে যে না, এটা সেফ জোন তাদের জন্য, এটা সেফ, তার কারণ সে এখন বিভিন্ন রকম নিতে পারে। সে এখন ওখানে যে সে আওয়ামী লীগ সাজতে পারবে, যে কোনো একটা সত্য ইয়ে কথা। নিতে পারবে, ভারত হ্যাঁ, তাকে দিবে না। ভারতের সাথে তো, ভারতে এখন যদি আপনি চান যে আচ্ছা তুমি বন্দি বিনিময় চুক্তি করো, সেই বিষয়টা যে তাদের অপরাধীকে দিতে ফেরত দিতে হবে, ভারত তো দিবে না। সো দ্যাটস ওয়াই এটা যদি অন্য কোনো দেশ হয়তো দিত, তো এটা তাদের জন্য এই মুহূর্তের জন্য সেফ একটা জোন, এটা বলতে ওকে ওকে। আমরা একটা লাস্ট সাবজেক্ট নিয়ে কথা বলবো। সেই লাস্ট সাবজেক্টটা হলো, হঠাৎ করে মনসুর সাহেবকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর থেকে সরাইয়ে দেওয়া হয়েছে। তার আরো চুক্তি অনুযায়ী তার এই সময় তাকে সরাইয়ে দেওয়ার কথা না, কিন্তু হঠাৎ করে তাকে অজানা কোনো কারণ না, এই মুহূর্তে বাংলাদেশে সরকারের মধ্যে একটা সিন্ডিকেট দরকার, যে ভারতকে ডক্টর মোহাম্মদ ইউনূস যে বিলগুলা পে করে নাই, যেগুলো ভারত চুরি চেষ্টামি করছে, এই বিলগুলো দেওয়ানোর জন্য একটা সিন্ডিকেট দরকার। অর্থমন্ত্রী তাদের পক্ষে থাকতে হবে, বাণিজ্য মন্ত্রী তাদের পক্ষে থাকতে হবে, পরিকল্পনা মন্ত্রী তাদের পক্ষে থাকতে হবে, বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে তাদের পক্ষ থাকতে হবে, এবং জ্বালানি মন্ত্রীকে তাদের পক্ষ থাকতে হবে। এখন মনসুর সাহেবকে ওইখান থেকে সরাই দিছে। মনসুর সাহেব ভালো মানুষ আসছিল না, উনিও ছিল এক দুর্নীতি পরায়ণ মানুষ। দুবাইতে মেয়ের নামে $1,000,000 খরচ কইরা বার্জে খলিফায় জায়গা জমি কিনছে, আর নিউ ইয়র্কের মতো জায়গায় এসেও 2-3 বাড়ি কিনা গেছে। নিউ ইয়র্কের কয়েকজন রিয়েল এস্টেট ব্রোকার আর রিক্সাওয়ালা বিএনপির গিয়াস, তারা আবার কিনা টিনাও দিছে। এখন হঠাৎ কইরা ওই গভর্নরের এই মনসুর সাহেবের সরাইয়া একজন ঋণ খেলাপি তারে বানানো হয়েছে, বাংলাদেশ ব্যাংকের করতে হয়েছে একজন অপরাধীকে তারা লোন রিস্কেজুল করে গভর্নর বানানো হয়েছে। এখন আমার কথাটা হইতেছে, অ্যাটলিস্ট একটা ভালো ফেস দেখানোর জন্য একটা যোগ্য মানুষে গভর্নর করতে পারতো, যাতে কোনো বিতর্ক তৈরি হইতো না। এখন মনসুর সাহেবরে সরাইছে, যদি এখানে একজন যোগ্য মানুষে বসাইতো, অ্যাটলিস্ট তারেক রহমান বা বিএনপি বলতে পারতো যে আমরা একটা যোগ্য মানুষে বসাইছি, সে মনসুর সাহেবের চাইতেও যোগ্য। কিন্তু এই লোকটাকে কেন বসাইছে? শাহিন ভাই, আপনার মেধায় যদি ধরে, আপনি যদি কোনোভাবে জাস্টিফাই করতে পারেন। না, আপনি তো একটা কথা বললেন যে জিনিসটা হচ্ছে যে কি বলে, ইউনূস সাহেব যে সমস্ত ইন্ডিয়ার পেমেন্ট গুলো দিতে পারে দেয়নি, তারপর হচ্ছে যে একটা চক্রের বললেন যে ইন্ডিয়াকে স্বার্থ দেওয়ার জন্য আমির খসরু মাহমুদ চৌধুরী প্লাস জানালি মধ্যে এদের প্রত্যেকে, যে না, যে একটা নির্বোধ মানুষকে যদি এখানে বসাই তাহলে পরে এটা কাজ হইতে পারে, এটা এক ধরনের, এটা হতে পারে, এটা এটা আমি জানি না। কিন্তু আমার কাছে আরেকটা বিষয় মনে হয়, দুটো বিষয়। প্রথম কথা হচ্ছে যে আপনাকে বুঝতে হবে যে আমরা বাংলাদেশ ব্যাংকের কাজটা কি। বাংলাদেশ ব্যাংক প্রথম যে কাজটা করে সে তার তো মানে মুদ্রানীতি প্রণয়ন করবে, তারপরে ব্যাংকগুলোকে নিয়ন্ত্রণ করে, বৈদেশিক মুদ্রা যে সমস্ত আছে বৈদেশিক মুদ্রাগুলোর ব্যবস্থাপনা করবে। এখন এই ভেরি টেকনিক্যাল টার্ম, এবং কোনো এই সমস্ত কাজে যার ব্যাংকিং এক্সপিরিয়েন্স না থাকে বা পড়াশোনা অবশ্যই থাকতে হবে, তার হচ্ছে লাগে অর্থনীতি নিয়ে পড়াশোনা থাকতে হবে এবং মুদ্রা নীতি নিয়ে তার পড়াশোনা করতে হবে। এটা তো এমন না যে যে জিনিসটা গায়ে খাটার কাজ, এটা তো ব্রেনের কাজ, তাই না? ব্রেনে তার মাথা থেকে আসবে, তার থিওরি নলেজ থাকবে। তো মনসুর আহমেদের তুলনায় উনার তো একেবারে মানে এই ভদ্রলোকের যোগ্যতা তো মানে এটা এটা মানে ধপাস করে পড়ার মতো, যে একটা একটা ইসের মালিক, যে জিনিসটা হচ্ছে যেটা হ্যাঁ সে এফসিও জানতে পারে। সে তো তার কাজটা কি, সে একটা টাকা খরচ হওয়ার পরে কি কি ব্যালেন্স শিট সে তৈরি করতে পারে, ইট ইজ ইয়ার হিজ ডিসিপ্লিন, তাই না? এর বাইরে তো না, সে তো আর ভবিষ্যৎ নিয়ে কোনো কাজ করে নাই। একটা অ্যাকাউন্টেন্ট কি করে, যে টাকা আসছে টাকাগুলো কোথায় কি ডিসবার্স হলো, সে অ্যাকাউন্টিং এর মানুষ।
তার মানে সে একটা ব্যালেন্স শিট তৈরি করতে পারে। কিন্তু মুদ্রানীতি, ব্যাংক নিয়ন্ত্রণ, আর যে ব্যাংকে আপনি মনে করেন যে ব্যাংকে এই ভদ্রলোক হচ্ছে যে লোন নিছে, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে সে যখন লোন নেওয়ার ক্ষেত্রে সে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এমডি কে সারসার করতে করতে, ইভেন ডিজিএম ডে সারসার করতে করতে তার সারা জীবন কাটছে, তাই না? তাহলে এখন এই মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক যখন একটা অন্যায় কাজ করতে যাবে, সে কি পারবে তাকে এই মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উপর নিয়ন্ত্রণ নেওয়ার জন্য যে পার্সোনালিটি লাগবে, সেই পার্সোনালিটি আছে, তার সেই নলেজ আছে? এইটা আমি তো বললাম যে বিএনপি কে ব্লান্ডার করার জন্য এটা একেবারে খুবই যথেষ্ট। এই 2-3টা কাজের ভিতরে এইটা একটা কাজ করছে, যেটা বিএনপি কে মানে কি বলবো, যে পথে বসানোর জন্য, তারেক জিয়াকে পথে বসানোর জন্য এই একটা জিনিসই যথেষ্ট। তার কারণ যারা বসাইছে এখানে, আপনি একরকমের দেখলেন আর আমি আবার আরেকটা দৃষ্টিতে দেখতেছি। তার কারণ কিছুদিন আগে আপনারা খেয়াল করছেন কিনা যে সালাউদ্দিন সাহেব বলছে যে বাংলাদেশ ব্যাংক অর্ডিন্যান্সটা হচ্ছে 72 সালের অর্ডিন্যান্স, সেটাকে উনি বাতিল করতে চাচ্ছে। বাতিল না, অ্যামেন্ডমেন্ট করতে চাচ্ছে। অ্যামেন্ডমেন্ট হচ্ছে যে এখন এই মুহূর্তের জন্য বাংলাদেশ ব্যাংক আছে হচ্ছে যে আপনার যে গভর্নর্স বডি, এই বডিতে হচ্ছে সরকারি, বেসরকারি, বিশেষ করে সরকারি। অর্থ মন্ত্রণালয় থেকে একজন প্রতিনিধি থাকবে, অর্থ মন্ত্রণালয়ের প্রতিনিধি, বাণিজ্য প্রতিনিধিগুলো থাকবে, সরকারি থেকে প্রতিনিধি, প্লাস হচ্ছে এই গভর্নিং বডির কমিটি থাকে। কিন্তু এই অ্যামেন্ডমেন্ট করে যেটা করছে, মানে যেটা প্রস্তাব আকারে আসছিল, সেটা হচ্ছে যে এই টোটালি ব্যাংকটা তৈরি হবে হচ্ছে ব্যাংকের গভর্নর তৈরি হবে, সার্চ কমিটি হবে, এবং সেটা একটা স্বায়ত্তশাসন, টোটালি ইন্ডিপেন্ডেন্ট একটা বডি হবে। এবং সেখানে শুধুমাত্র এমন না, এই বডিতে থাকবে যে গভর্নিং বডিতে থাকবে হচ্ছে সমাজের বিভিন্ন পর্যায়ের লোক, ইভেন একজন সাহিত্যিকও থাকতে পারে। সেইটার ভিত্তিতে হচ্ছে এটা তার জবাবদিহিতা, গভর্নরের জবাবদিহিতা ওই বডির উপরে থাকবে। এইটা যখন গেছিল ডক্টর সালেহুদ্দিন আহমেদ, অর্থ উপদেষ্টা, উনি বললো যে আমরা পারলাম না। তার কারণ পারলাম না, এই কারণে পারলাম না, সেটা হচ্ছে উপদেষ্টা কি বলে, আমলারা করতে দিল না। এটা কিন্তু আপনি পেপারে আসছে যে আমলাদের কারণে তারা করলো না। এখন এখানে আমি যেটা বলি যে জিনিসটা হচ্ছে এই প্রতিষ্ঠানটা ভালো চললে, ওই যে বললাম যে আমলা দেওয়ার কথা হচ্ছে, আমলারা তারা বেনিফিশিয়ারি, তাদের 4টা পোস্ট থাকে ওখানে। মানে এই গভর্নিং বডিতে এখন যেমন যাবে অর্থ মন্ত্রণালয়ে একজন সচিব যাওয়ার কথা, কিন্তু অর্থ মন্ত্রণালয় এই মুহূর্তের জন্য যেহেতু 4টা বিভাগ হয়ে গেছে, একটা অর্থ কি বলে এনবিআর এর একটা বিভাগ, কি বলে আভ্যন্তরীণ বিভাগ একটা, বহির্বিভাগ একটা, 4টা পজিশন। তা এখন দেখা যায় কি যে কোনো কিছুই করতে হলে ওই বোর্ডে যেহেতু তাদের প্রাধান্য, এই প্রাধান্যের কারণে আমলারা তাদের পজিশন রাখছে এবং তাদের অবস্থানটাকে ঠিক করার জন্য। এখানে আমি যেটা মনে করি, আপনি যেটা বললেন, এর পাশাপাশি যেহেতু অর্থ মন্ত্রণালয় একটা মানে মনসুর আহমেদকে নিয়ন্ত্রণ করতে পারতেছিল না, তার কারণ তাদের প্রভাবটা তুলনামূলক কম ছিল। এখন অর্থ মন্ত্রণালয়ের প্রভাবটা আবার রিস্টাবলিশড হবে, যদিও এখনো এস্টাবলিশড আছে, যেটার জন্য এই মনসুর আহমেদ সাহেব কিন্তু 2বার কিন্তু প্রস্তাব আকারে পাঠাইছে, এবং এটা একেবারেই দ্বার প্রান্তে ছিল। জাস্ট এই ইউনুস গভর্নমেন্ট চলে যাওয়ার 1 সপ্তাহ বা 3-4 দিন আগে বলল যে সালাউদ্দিন সাহেব তার অসহায়ত্ব বলল যে আমরা আমলার কারণে বাংলাদেশ ব্যাংকে আমরা ঠিক করতে পারলাম না। তো এরকমের বিভিন্ন রকম উদ্দেশ্য আছে, বাট ইট ইজ নট দ্য গুড উদ্দেশ্য আছে তা না। আর দ্বিতীয়ত কথা হচ্ছে, এই ভদ্রলোকের প্রোফাইল তো জানি আমরা যে উনি নির্বাচন পরিচালনা কমিটির ইয়েতে ছিলেন। তো এইরকমের বাংলাদেশ ব্যাংকের মতো একটা এত গুরুত্বপূর্ণ সেক্টর, অর্থমন্ত্রীর চেয়েও তো বাংলাদেশ ব্যাংকই তো সবকিছু নিয়ন্ত্রণ করে, এইটাকে ওটা এত আন্ডারমাইন করলো কেন এই প্রতিষ্ঠানটাকে? এটাও আমার কাছে খুব অবাক লাগছে। এই প্রতিষ্ঠানটাকে এত আন্ডারমাইন করা, একটা খেলনা প্রতিষ্ঠান হিসেবে মনে করে এই আর্থিক ব্যবস্থাটাকে, এইটা কি বলবো, তারেক জিয়ার এটা যায় না একটা দেশের জন্য, এটা কোনোভাবেই যায় না যে একটা সেন্ট্রাল ব্যাংককে যদি আমি এইভাবে মূল্যায়ন করি, এবং তার নিয়োগের ক্ষেত্রে একজন মানুষকে সে 3 বছরের জন্য তাকে নিয়োগ দিয়েছে, তাহলে তো তার তো মিনিমাম যে এত তারিখ থেকে আপনার চাকরি থাকবে না। তো এটা নিয়ম আছে, তো একটা মিনিমাম নিয়ম আছে। তো সকালবেলা রিপোর্ট দিয়ে সেগুলো তো এটা স্বেচ্ছাচারিতা, মানে শেখ হাসিনা কি, এটা তার চেয়েও খারাপ অবস্থার ভিতরে আমি দেখতেছি। উই আর হেডিং টু দেম। ওকে, আমি কাজী আব্দুল্লাহ আল মামুন, আমি একটা মন্তব্য করলাম যে ভারতের বিলগুলো দেওয়ার ক্ষেত্রে যা করা দরকার, আর বাংলাদেশের ব্যাংকিং সেক্টরকে যদি ডিস্ট্রয় করতে হয়, এটা হাসিনা 4 ভাগের 3 ভাগ করে গেছে, 1 ভাগ অবশিষ্ট আছে। আপনি খুব তাড়াতাড়ি তৈরি হন যদি আবার দেখেন বাংলাদেশের কম্পিউটার হ্যাকিং হয়েছে,
এটার জন্য আমরা তৈরি হইতে পারি, কারণ বর্তমান যাকে গভর্নর করা হয়েছে, গভর্নর হচ্ছে জাস্ট ছোট জগন্নাথ, একটা লোক ওখানে বসানো দরকার যে রেগুলেটরি সিস্টেমের উপরে কোনো মন্তব্য দেওয়ার যোগ্যতা বা অভিজ্ঞতা কোনো মানুষের নাই। ওই লোকটাই হচ্ছে বর্তমান বাংলাদেশ ব্যাংকের নিউলি অ্যাপয়েন্টেড। আমি দেখছি শাহিন ভাই খুব ফ্রাস্ট্রেটেড হইতেছে যে এটা কি করলো, এত আন্ডারমাইন করলো, কিন্তু আমি দেখি তারেক রহমান শুধু বাংলাদেশ ব্যাংকের ক্ষেত্রে না, তারেক রহমান স্বরাষ্ট্রমন্ত্রী বানাইছে এমন একটা লোককে জি। যে আবার গুম এবং খুনের রাজত্ব রিএস্টাবলিশ করবে। না, না, পুলিশের মুখে এখন পট্টি বাইন্দা তারপরে তাদের দিয়ে পিটানো হইতেছে লোকজনদেরকে। যাই হোক, মানে উনার তো উচিত এই মুহূর্তের জন্য যেটা হচ্ছে যে উইদিন ফিউ উইকস তার সে কেন গুম হয়েছিল তার টোটাল ব্যাপারটা তার, ইট ইজ হিজ মোরাল রেসপন্সিবিলিটি টু ফাইন্ড আউট হাউ হি ওয়াজ অ্যাবডাক্টেড। করবে না। তো মামুন ভাই